কুমার ত্রিদিবের বারংবার স্বনির্বন্ধ নিমন্ত্রণ আর উপেক্ষা করিতে না পারিয়া একদিন পৌষের শীত সুতীক্ষ্ণ প্রভাতে ব্যোমকেশ ও আমি তাহার জমিদারিতে গিয়া উপস্থিত হইয়াছিলাম। ইচ্ছা ছিল দিন 7-8 সেখানে নির্ঝঞ্ঝাটে কাটাইয়া ফাঁকা জায়গার বিশুদ্ধ হাওয়ায় শরীর চাঙ্গা করিয়া লইয়া আবার কলিকাতায় ফিরিয়া আসিব। আদর যত্নের অবধি ছিল না। প্রথম দিনটা ঘণ্টায় ঘণ্টায় অপর্যাপ্ত আহার করিয়া ও কুমার ত্রিদিবের সঙ্গে গল্প করিয়াই কাটিয়া গেল। গল্পের মধ্যে অবশ্য খুড়া মহাশয় স্যার দেগীন্দ্রই বেশি স্থান জুড়িয়া রহিলেন। রাত্রে আহারাদির পর শয়নঘরের দরজা পর্যন্ত আমাদের পৌঁছাইয়া দিয়া কুমার ত্রিদিব বলিলেন, কাল ভোরেই শিকারে বেরোনো যাবে, সব বন্দোবস্ত করে রেখেছি। ব্যোমকেশ সহৎসাহে জিজ্ঞাসা করিল, এদিকে শিকার পাওয়া যায় নাকি? ত্রিদিব বললেন, যায়, তবে বাঘটাগ নয়। আমার জমিদারের সীমানায় একটা বড় জঙ্গল আছে, তাতে হরিণ, শুয়োর, খরগোশ পাওয়া যায়। ময়ূর, বনমুরগিও আছে। জঙ্গলটা চোরাবাড়ির জমিদার হিমাংশু রায়ের সম্পত্তি। হিমাংশু আমার বন্ধু। আজ সকালে আমি তাকে চিঠি লিখে শিকার করবার অনুমতি আনিয়ে রেখেছি। কোনো আপত্তি নেই তো? আমরা দুজনে একসঙ্গে বলিয়া উঠিলাম, আপত্তি? ব্যোমকেশ যোগ করিয়া দিল, তবে বাঘ নেই, এই যা দুঃখের কথা। ত্রিদিব বললেন, একেবারেই যে নেই তা বলতে পারবো না। প্রতি বছরই এই সময় 2-1টা বাঘ ছটকে এসে পড়ে, তবে বাঘের ভরসা করবেন না। আর বাঘ এলেও হিমাংশু আমাদের মারতে দেবে না, নিজেই ব্যাগ করবে। কুমার হাসিতে লাগিলেন, জমিদারি দেখবার ফুরসত পায় না, তার এমনি শিকারের নেশা। দিন রাত হয় বন্দুকের ঘরে, নয়তো জঙ্গলে। যাকে বলে শিকার পাগল, টিপও অসাধারণ, মাটিতে দাঁড়িয়েই বাঘ মারে। ব্যোমকেশ কৌতূহলী হইয়া জিজ্ঞাসা করিল, কী নাম বললেন জমিদারি? চোরাবাড়ি? অদ্ভুত নাম তো। হ্যাঁ, শুনেছি ওখানে নাকি খানিকটা চোরাবাড়ি আছে কোথাও, কিন্তু কোথায় আছে কেউ জানে না। সেই থেকেই চোরাবাড়ি নামের উৎপত্তি। হাতের ঘড়ির দিকে দৃষ্টিপাত করিয়া বললেন, আর দেরি নয়, শুয়ে পড়ুন, নইলে সকাল সকাল উঠতে কষ্ট হবে। বলিয়া একটা হাই তুলিয়া নিজেই প্রস্থান করিলেন। একই ঘরে পাশাপাশি খাটে আমাদের শয়নের ব্যবস্থা হইয়াছিল। শরীর বেশ একটা আরামদায়ক ক্লান্তিতে ভরিয়া উঠিতেছিল। সানন্দে বিছানায় লেপের মধ্যে প্রবেশ করিলাম। ঘুমাইয়া পড়িতেও বেশি দেরি হইল না। ঘুমাইয়া স্বপ্ন দেখিলাম চোরাবাড়িতে ডুবিয়া যাইতেছি। ব্যোমকেশ দূরে দাঁড়াইয়া হাসিতেছে। ক্রমে ক্রমে গলা পর্যন্ত ডুবিয়া গেল। যতই বাহির হইবার জন্য হাঁকপাক করিতেছি, ততই নিম্নাভিমুখে নামিয়া যাইতেছি। শেষে নাক পর্যন্ত বালি তলাইয়া গেল। নিমেষের জন্য ভয়াবহ মৃত্যু যন্ত্রণার স্বাদ পাইলাম, তারপরেই ঘুম ভাঙিয়া গেল। দেখিলাম লেপটা কখন অসাবধানে নাকের উপরে পড়িয়াছে। অনেকক্ষণ ঘরমাক্ত কলেবারে বিছানায় বসিয়া রহিলাম। তারপর ঠান্ডা হইয়া আবার শয়ন করিলাম। চিন্তার সংসর্গ ঘুমের মধ্যেও কিরূপ বিচিত্রভাবে সঞ্চারিত হয় তাহা দেখিয়া হাসি পাইল। ভোর হইতে না হইতে শিকারে বাহির হইবার হুড়াহুড়ি পড়িয়া গেল। কোনো মতে হাফ প্যান্ট ও গরম হোস চড়াইয়া লইয়া কেক সহযোগে ফুটন্ত চা গলার্ধকরণ করিয়া মোটরে চড়িলাম। মোটরের 3টা শটগান, অজস্র কার্তুজ ও এক বেতের বাক্স ভরা আহার্য দ্রব্য আগে হইতে রাখা হইয়াছিল। কুমার ত্রিদিব আমরা দুজন পিছনের সিটে ঠাসাঠাসি হইয়া বসিতেই গাড়ি ছাড়িয়া দিল। কুয়াশায় ঢাকা অস্পষ্ট শীতল উষালোকের ভিতর দিয়ে হু হু করিয়া ছুটিয়া চলিলাম। কুমার ওভারকোটের কলারের ভিতর হইতে অস্পষ্ট স্বরে বলিলেন, সূর্যোদয়ের আগে না পৌঁছলে ময়ূর বনমোরগ পাওয়া শক্ত হবে। এই সময় তারা গাছের ডগায় বসে থাকে। খুব চমৎকার টার্গেট। ক্রমে দিনের আলো ফুটিয়া উঠিতে লাগিল। পথের দুধারে সমতল ধানের ক্ষেত, কোথাও পাকা ধান সবাইয়া দেওয়া হইয়াছে, কোথাও সোনালি মাথা তুলিয়া দাঁড়াইয়া আছে। দূরে আকাশের পটমূলে পুরু কালির দাগের মতো বনানী দেখা গেল। আমাদের রাস্তা তাহারই একটা কোণ স্পর্শ করিয়া চলিয়া গিয়াছে। কুমার অঙ্গুলি নির্দেশ করিয়া বললেন যে ওই বনেই শিকার করিতে চলিয়াছি। মিনিট কুড়ি পরে আমাদের মোটর জঙ্গলের কিনারায় আসিয়া থামিল। আমরা পকেটে কার্তুজ ভরিয়া লইয়া বন্দুক ঘাড়ে মহা উৎসাহে বনের মধ্যে ঢুকিয়া পড়িলাম। কুমার ত্রিদিব একদিকে গেলেন, আমি আর ব্যোমকেশ একসঙ্গে আরেক দিকে চলিলাম। বন্দুক চালনায় আমার এই প্রথম হাতে খড়ি, তাই একলা যাইতে সাহস হইল না। ছাড়াছাড়ি হইবার পূর্বে স্থির হইল যে বেলা 9টার সময় বনের পূর্ব সীমান্ত ফাঁকা জায়গায় 3 জনে আবার পূর্ব মিলিত হইব, সেইখানেই প্রাতরাশের ব্যবস্থা থাকিবে।
প্রকাণ্ড বনের মধ্যে বড় বড় গাছ, শাল, মহুয়া, সেগুন, শিমুল, দেওদার মাথার উপরে যেন চাঁদোয়া টানিয়া দিয়েছে। তাহার মধ্যে অজস্র শিকার, নিচে হরিণ, খরগোশ, উপরে হরিয়াল, বনমোরগ, ময়ূর। প্রথম বন্দুক ধরিবার উত্তেজনাপূর্ণ আনন্দ, আওয়াজ করবার সঙ্গে সঙ্গে বৃক্ষচড়া হইতে মৃত পাখির পতন শব্দ, সররার আঘাতে উড্ডীয়মান কুক্কুটের আকাশে ডিগবাজি খাইয়া পঞ্চত্ব প্রাপ্তি, একটা এপিক লিখিয়া ফিরিতে ইচ্ছা করিতেছে। কালিদাস সত্যই বলিয়াছেন, বিন্ধটি লক্ষ্যে চলে। সঞ্চরমান লক্ষ্যকে বিদ্ধ করা এরূপ বিনোদার কোথায় আছে? কিন্তু যাক, পাখি শিকারের বহুল বর্ণনা করিয়া প্রবীণ বাঘ শিকারীদের কাছে আর হাস্যাস্পদ হইব না। আমাদের থলি ক্রমে ভরিয়া উঠিতে লাগিল, বেলাও অলক্ষিতে বাড়িয়া চলিয়াছিল। আমি একবার এক কার্তুজে 10 নম্বর সাতটা হরিয়াল মারিয়া আত্মশ্লাঘার সপ্তম স্বর্গে চড়িয়া গিয়াছিলাম। দৃঢ় বিশ্বাস জন্মিয়াছিল, আমার মতো অব্যর্থ সন্ধান সেকালে অর্জুনেরও ছিল না। ব্যোমকেশ 2বার মাত্র বন্দুক চালাইয়া একবার একটা খরগোশ ও দ্বিতীয়বার একটা ময়ূর মারিয়াই থামিয়া গিয়াছিল। তাহার চক্ষু বৃহত্তর শিকারের অনুসন্ধান করিয়া ফিরিতেছিল। বনে হরিণ আছে, তাছাড়া বাঘ না হোক ভাল্লুকের আশা সে সম্পূর্ণ ত্যাগ করিতে পারে নাই। তাই যদিও মহুয়া গাছে তখনও ফল পাকে নাই, তবু তাহার ভাল্লুক লুব্ধ মন সেই দিকেই সতর্ক হইয়াছিল। কিন্তু বেলা যতই বাড়িয়া উঠিতে লাগিল, জঙ্গলের বাতাসের গুণে পেটের মধ্যে অগ্নিদেব ততই প্রখর হইয়া উঠিতে লাগিলেন। আমরা তখন জঙ্গলের পূর্বসীমা লক্ষ্য করিয়া চলিতে আরম্ভ করিলাম। কুমার ত্রিদীপের বন্দুকের আওয়াজ দূর হইতে বরাবরই শুনিতে পাইতেছিলাম। এখন দেখিলাম তিনিও পূর্ব দিকে মোড় লইয়াছেন। বনভূমির ঘন সন্নিবিষ্ট গাছ ক্রমে পাতলা হইয়া আসিতে লাগিল। অবশেষে আমরা রৌদ্রোজ্জ্বল খোলা জায়গায় নীল আকাশের তলায় আসিয়া দাঁড়াইলাম। সম্মুখেই বালুকার একটা বিস্তীর্ণ বলয়, প্রায় 6 মাইল চওড়া। দৈর্ঘ্যে কতখানি তাহা আন্দাজ করা গেল না। বনের কোল ঘেঁষিয়া অর্ধচন্দ্রাকারে পড়িয়া আছে। বালুর উপর সূর্যকিরণ পড়িয়া চকচক করিতেছে। শীতের প্রভাতে দেখিতে খুব চমৎকার লাগিল। এই বালুবলয় জঙ্গলকে পূর্ব দিকে আর অগ্রসর হইতে দেয় নাই। কোনো সুদূর অতীতে হয়তো ইহা একটি স্রোতস্বিনী ছিল। তারপর প্রাকৃতিক বিপর্যয়ে, হয়তো ভূমিকম্পে খাত উঁচু হইয়া জল শুকাইয়া গিয়া শুষ্ক বালু প্রান্তরে পরিণত হইয়াছে। আমরা বালুর কিনারায় বসিয়া সিগারেট ধরাইলাম। অল্পকাল পরেই কুমার ত্রিদীপ আসিয়া উপস্থিত হইলেন। বলিলেন, দিব্যি খিদে পেয়েছে না? ওই যে দুর্যোধন পৌঁছে গেছে, চলুন। এতক্ষণ লক্ষ্য করি নাই কুমার ত্রিদীপের উড়িয়া বাবুর্চি মোটর হইতে বাস্কেট নামাইয়া ইতিমধ্যেই হাজির হইয়াছিল। অনদূরে একটি গাছের তলায় ঘাসের উপর সাদা তোয়ালে বিছাইয়া খাদ্যদ্রব্য সাজাইয়া রাখিতেছিল। তাহাকে দেখিয়া কুলায় প্রত্যাশী সন্ধ্যার পাখির মতো আমরা সেই দিকেই ধাবিত হইলাম। আহার করিতে করিতে কে কি পাইয়াছে তাহার হিসাব হইল। দেখা গেল আমার এক কার্তুজে 7টা হরিয়াল সত্ত্বেও কুমার বাহাদুরই জিতিয়া আছেন। আকণ্ঠ আহার ও অনুপান হিসেবে থার্মোফ্লাক্স হইতে গরম চা নিঃশেষ করিয়া আবার সিগারেট ধরানো গেল। কুমার ত্রিদীপ গাছের গুড়িতে হেলান দিয়া বসিলেন। সিগারেটে সুদীর্ঘ টান দিয়া অর্ধনিমিলিত চক্ষে বলিলেন, এই যে বালুবন্ধ দেখছেন, এ থেকেই জমিদারির নাম হয়েছে চোরাবালি। এদিকটা সব হিমাংশুর বলিয়া পূর্ব দিক নির্দেশ করিয়া হাত নাড়িলেন। ব্যোমকেশ বলিল, আমিও তাই আন্দাজ করেছিলাম। এই বালির ফালিটা লম্বায় কতখানি? সমস্ত বনটাকে কি ঘিরে আছে নাকি? কুমার বলিলেন, না, মাইল 3 লম্বা হবে। তারপর আমার মাঠ আরম্ভ হয়েছে। এরই মধ্যে কোথাও এক জায়গায় খানিকটা চোরাবালি আছে। ঠিক কোনখানটায় আছে কেউ জানে না, কিন্তু ভয়ে কোনো মানুষ বাড়ির উপর দিয়ে হাঁটে না। এমনকি গরু বাছুর শিয়াল পর্যন্ত একে এড়িয়ে চলে। ব্যোমকেশ জিজ্ঞাসা করিল, বাড়িতে কোথাও জল নেই বোধ হয়? কুমার অনিশ্চিতভাবে মাথা নাড়িলেন, বলতে পারি না। শুনেছি ওইদিকে খানিকটা জায়গায় জল আছে, তাও সবসময় পাওয়া যায় না বলিয়া দক্ষিণ দিকে যেখানে বালুর রেখা বাঁকিয়া বনের আড়ালে অদৃশ্য হইয়াছে সেই দিকে আঙুল দেখাইলেন। এই সময় হঠাৎ অতি নিকটে বনের মধ্যে বন্দুকের আওয়াজ শুনিয়া আমরা চমকিয়া উঠিয়া বসিলাম। আমরা 3 জনে এখানে রহিয়াছি, তবে কে আওয়াজ করিল? বিস্মিতভাবে পরস্পরের মুখের দিকে চাহিয়া এই কথাই ভাবিতেছি, এমন সময় একজন বন্দুকধারী লোক একটি মৃত খরগোশ কান ধরিয়া ঝুলাইয়া জঙ্গল হইতে বাহির হইয়া আসিল। তাহার পরিধানে
যোধপুরি ব্রিচেস, মাথায় বয় স্কাউটের মতো খাঁকি টুপি, চামড়ায় কোমর বন্ধে সারি সারি কার্তুজ আটা রহিয়াছে। কুমার ত্রিদীপ উচ্চহাস্য করিয়া বলিলেন, আরে হিমাংশু যে, এসো এসো। খরগোশ মাটিতে ফেলিয়া হিমাংশুবাবু আমাদের মধ্যে আসিয়া বসিলেন। বললেন, অভ্যর্থনা আমারই করা উচিত ছিল এবং করছিও, বিশেষত এদের। কুমার আমাদের পরিচয় করাইয়া দিলেন। তারপর হাসিয়া হিমাংশুবাবুকে বললেন, তুমি বুঝিয়া লোভ সামলাতে পারলে না, কিংবা ভয় হলো পাছে তোমার সব বাঘ আমরা ব্যাগ করে ফেলি। হিমাংশুবাবু বললেন, আরে বলো কেন, মহা ফসলে পড়া গেছে। আজই আমার ত্রিপুরায় যাওয়ার কথা ছিল, সেখান থেকে শিকারের নেমন্তন্ন পেয়েছি, কিন্তু যাওয়া হলো না। দেওয়ানজি আটকে দিলেন। বাবার আমলের লোক একটু ছুতে পেলেই জুলুম জবরদস্তি করেন, কিছু বলতেও পারি না, তাই রাগ করে আর সকালবেলা বন্দুক নিয়ে বেরিয়ে পড়লাম। দূর তোর, কিছু না হোক দুটো বন পায়রাও তো মারা যাবে। কুমার বললেন, হায় হায়, কোথায় বাঘ ভাল্লুক আর কোথায় বন পায়রা, দুঃখ হওয়ারই কথা, কিন্তু যাওয়া হলো না কেন? হিমাংশুবাবু ইতিমধ্যে খাবারের বাক্সটা নিজের দিকে টানিয়া লইয়া তাহার ভিতর অনুসন্ধান করিতেছিলেন। প্রফুল্ল মুখে কয়েকটা ডিম সেদ্ধ ও কাটলেট ভাইট করিয়া চর্বণ করিতে আরম্ভ করিলেন। আমি এই অবসরে তাহার চেহারাখানা ভালো করিয়া দেখিয়া লইলাম। বয়স আমাদেরই সমান হইবে, বেশ মজবুত পেশিপুষ্ট দেহ, মুখে একজোড়া উগ্র জার্মান গোপ মুখখানাকে অনাবশ্যক রকম হিংস্র করিয়া তুলিয়াছে। চোখের দৃষ্টিতে পুরাতন বাঘ শিকারীর নিষ্ঠুর সতর্কতা সর্বদাই উকিঝুঁকি মারিতেছে। এক নজর দেখিলে মনে হয় লোকটা ভীষণ দুর্দান্ত, কিন্তু তবু বর্তমানে তাহাকে পরম পরিতৃপ্তির সহিত অর্ধমুদিত নেত্রে কাটলেট চিবাইতে দেখে আমার মনে হইল চেহারাটাই তার সত্যকার পরিচয় নহে। বস্তুত লোকটি অত্যন্ত সাদাশিলা, অনাড়ম্বর, মনের মধ্যে কোনো মারপ্যাচ নাই, সাংসারিক বিষয় হতে একটু অন্যমনস্ক, নিদ্রায় জাগরণে নিরন্তর বাঘ ভাল্লুকের কথা চিন্তা করিয়া বোধ হয় বুদ্ধিটাও সাংসারিক ব্যাপারে অনুপযোগী হইয়া পড়িয়াছে। কাটলেট ও ডিম্ব সমাপন আনতে চায়ের ফ্লাক্সে চুমুক দিয়ে হিমাংশুবাবু বললেন, কি বললে? ও, যাওয়া হলো না কেন? নেহাত বাজে কারণ, কিন্তু দেওয়ানজি ভয়ানক ভাবিত হয়ে পড়েছেন। পুলিশকেও খবর দেওয়া হয়েছে। কাজেই অনির্দিষ্টকালের জন্য আমাকে এখানে ঘাঁটি আগলে বসে থাকতে হবে। তাহার কণ্ঠস্বরে বিরক্তি ও অসহিষ্ণুতা স্পষ্ট হইয়া উঠিল। হয়েছে কি? আরে হয়েছে আমার মাথা। জানো তো, বাবা মারা যাওয়ার পর থেকে গত 5 বছর ধরে প্রজাদের সঙ্গে অনবরত মামলা মকদ্দমা চলছে। আদায় তহসিলও ভালো হচ্ছে না। এই নিয়ে অষ্টপ্রহর অশান্তি লেগেই আছে। উকিল, মুক্তার পরামর্শ, সেসব তো তুমি জানোই। যা হোক, মুক্তারনামা দিয়ে একরকম নিশ্চিন্ত হওয়া গিয়েছিল। এই সময় আবার এক নতুন ফ্যাচান। মাস কয়েক আগে বেবির জন্য একটা মাস্টার রেখেছিল, সে হঠাৎ পরশুদিন থেকে নিরুদ্দেশ হয়ে গেছে। যাওয়ার সময় নাকি খানকতক পুরনো হিসেবের খাতা নিয়ে গেছে। তাই নিয়ে একবারে তুলকালাম কাণ্ড। থানা পুলিশ হই হই রই রই বেঁধে গেছে। দেওয়ানজির বিশ্বাস এটা আমাদের মামলাবাজ প্রজাদের একটা মারাত্মক প্যাঁচ। ব্যোমকেশ জিজ্ঞাসা করিল, লোকটা এখনও ধরা পড়েনি? বিমর্ষভাবে ঘাড় নাড়িয়ে হিমাংশুবাবু বললেন, না। এবং যতক্ষণ না ধরা পড়ছে, হঠাৎ থামিয়া গিয়া কিছুক্ষণ বিস্ফারিত নেত্রে ব্যোমকেশের দিকে চাহিয়া থাকিয়া বলিয়া উঠিলেন, আরে, এটা এতক্ষণ আমার মাথাতেই ঢোকেনি। আপনি তো একজন বিখ্যাত ডিটেকটিভ, চোর ডাকাতের সাক্ষাৎ জম। ব্যোমকেশ মৃদুস্বরে বলিল, সত্যান্বেষী। তাহলে মশাই, দয়া করে যদি 2-1 দিনের মধ্যে লোকটাকে খুঁজে বার করে দিতে পারেন, তাহলে আমার ত্রিপুরার শিকারটা ফসকায় না। কাল পরশুর মধ্যে গিয়ে পড়তে পারলেও। আমরা সকলে হাসিয়ে উঠিলাম। কুমার ত্রিদীপ বললেন, চোরের মন পুঁই আদারে। তুমি বুঝি কেবল শিকারের কথাই ভাবছো? ব্যোমকেশ বলল, আমাকে কিছুই করতে হবে না, পুলিশই খুঁজে বার করবে। এখন এসব জায়গা থেকে একেবারে লোপাট হয়ে যাওয়া তো সম্ভব নয়। কলকাতা হলে বা কথা ছিল। হিমাংশুবাবু মাথা নাড়িয়ে বললেন, পুলিশের কম্য নয়। এই 3 দিনে সমস্ত দেশটা তার তোলপাড় করে ফেলেছে। কাছাকাছি যত রেলওয়ে স্টেশন আছে সব জায়গায় পাহারা বসিয়েছে, কিন্তু এখনও তো কিছুই করতে পারলো না। দোহাই ব্যোমকেশবাবু, আপনি কেসটা হাতে নিন। সামান্য ব্যাপার, আপনার 2 ঘন্টার সময়ও লাগবে না। ব্যোমকেশ তার আগ্রহের আতিশয্য দেখে মৃদু হাসে বলল, আচ্ছা, ঘটনাটা আগরা বলুন তো শুনি। হিমাংশুবাবু সাক্ষাতে হাত উল্টাইয়া বলিলেন, আমি সব কি জানি ছাই? তার সঙ্গে বোধ হয় সাকুল্যে 5 দিনও দেখা হয়নি আমার। যাও, যতটুকু জানি বলছি শুনি। কিছুদিন আগে, বোধ হয় মাস 2 হবে, একদিন সকালবেলা একটা নেলাখাপা গোছের ছোকরা আমার কাছে এসে হাজির হলো। তাকে আগে কখনো দেখিনি, এ অঞ্চলের লোক বলে মনে হলো না। তার গায়ে একটা ছেঁড়া কামিজ, পায়ে ছেঁড়া চটি জুতো,
রোগা বেটে দুর্ভিক্ষ পীড়িত চেহারা, কিন্তু কথাবার্তা শুনে মনে হলো শিক্ষিত। বললে চাকরির অভাবে খেতে পারছে না, যাই হোক একটা চাকরি দিতে হবে। জিজ্ঞাসা করুন কী কাজ করতে পারো। পকেট থেকে বিএসসির ডিগ্রি বার করে দেখিয়ে বলল যে কাজ দেবেন তাই করব। ছোকরার অবস্থা দেখে আমার একটু দয়া হলো, কিন্তু কী কাজ দেব? সেরস্তাইতে একটা জায়গাও খালি নেই। ভাবতে ভাবতে মনে পড়ে গেল আমার মেয়ে বেবির জন্য একজন মাস্টার রাখবার কথা গিন্ডি কয়েকদিন আগে বলেছিলেন। বেবি সাথে পড়েছে, সুতরাং তার পড়াশোনার দিকে এবারে একটু দৃষ্টি দেওয়া দরকার। তাকে মাস্টার বহাল করলাম, কারণ অবস্থা যাই হোক ছোকরা শিক্ষিত ভদ্র সন্তান। বাইরের একটা ঘরে তো থাকবার ব্যবস্থা করে দিলুম। ছোকরা কৃতজ্ঞতায় একেবারে কেঁদে ফেললে। তখন কে ভেবেছিল যে নাম যতদূর মনে পড়ছে হরিনাথ চৌধুরী, কায়স্থ। যা হোক সে বাড়িতেই রইল, কিন্তু আমার সঙ্গে বড় একটা তার দেখা সাক্ষাৎ হতো না। বেবিকে দুবেলা পড়াচ্ছে এই পর্যন্তই জানতাম। হঠাৎ সেদিন শুনলুম ছোকরা কাউকে না বলে কোথাও উধাও হয়েছে। আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু মাছ থেকে কতগুলো বাজে পুরনো হিসেবের খাতা নিয়ে গিয়েই আমার সর্বনাশ করে গেল। এখন তাকে খুঁজে বার না করা পর্যন্ত আমার নিস্তার নেই। হিমাংশুবাবু নীরব হইলেন। ব্যোমকেশ ঘাসের উপর লম্বা হইয়া শুইয়া শুনিতেছিল। কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া জিজ্ঞাসা করিল, ছোকরা খেত কোথায়? হিমাংশুবাবু বললেন, আমার বাড়িতেই খেত। আদর যত্নের কোনো ত্রুটি ছিল না। বেবির মাস্টার বলে গিন্নি তাকে নিজেই। এই সময় পিছনে একটা গাছের মাথায় ফটফট শব্দ শুনিয়া আমরা মাথা তুলিয়া দেখিলাম একটা প্রকাণ্ড বনমোরগ নানা বর্ণের পুচ্ছ জুলাইয়া এক গাছ হইতে অন্য গাছে উড়িয়া যাইতেছে। গাছ দুটার মধ্যে ব্যবধান 30 হাতের বেশি হইবে না, কিন্তু নিমেষের মধ্যে বন্দুকের ব্রিজ খুলিয়া টোটা ভরিয়া হিংসবাবু ফায়ার করিলেন। পাখিটা অন্য গাছ পর্যন্ত পৌঁছিতে পারিল না, মধ্যপথেই ধপ করিয়া মাটিতে পড়িল। আমি সমস্যায় বলিয়া উঠিলাম, কি অদ্ভুত টিপ! ব্যোমকেশ সপ্রশংস নেত্রে চাহিয়া বললেন, সত্যিই অসাধারণ। কুমাত্রী বললেন, ও আর কি দেখলেন, ওর চেয়েও ঢের বেশি আশ্চর্যবিদ্যে ওর পেটে আছে। হিমাংশু, তোমার সেই শব্দভেদী প্যাঁচটা একবার দেখাও না। আরে না ওসব থাক এখন, চলো আরেকবার জঙ্গলে ঢোকা যাক। সে হচ্ছে না, ওটা দেখাতেই হবে। না চোখে রুমাল বাঁধো। হিমাংশুবাবু হাসিয়া বললেন, কী ছেলে মানুষই বলুন দেখি, ও একটা বাজে ট্রিক, আপনারা অনেকবার দেখেছেন। আমরাও কৌতূহলী হইয়া উঠিয়াছিলাম। বললাম, তা হোক, আপনাকে দেখাতেই হবে। তখন হিমাংশুবাবু বললেন, আচ্ছা দেখাচ্ছি। কিছুই নয়, চোখ বেঁধে কেবল শব্দ শুনে লক্ষ্যভেদ করা। বন্দুকে একটা বুলেট ভরিয়ে বললেন, ব্যোমকেশবাবু, আপনি রুমাল দিয়ে চোখ বেঁধে দিন, কিন্তু দেখবেন কান দুটো যেন খোলা থাকে। ব্যোমকেশ রুমাল দিয়া বেশ শক্ত করিয়া তার চোখ বাঁধিয়া দিল। তখন কুমাত্রীর একটা চায়ের পেয়ালা লইয়া তার হাতলে খানিকটা সুতা বাঁধিলেন। তারপর পা টিপিয়া গিয়া, যাহাতে হিমাংশুবাবু বুঝিতে না পারেন তিনি কোন দিকে গিয়াছেন, প্রায় 500 হাত দূরে একটা গাছের ডালে পেয়ালাটা ঝুলাইয়া দিলেন। ব্যোমকেশ বলল, হিমাংশুবাবু, এবারে শুনুন। কুমাত্রীর চামচ দিয়া পেয়ালাটা আঘাত করিলেন। ঠুম করিয়া একটা শব্দ হইল। হিমাংশুবাবু বন্দুক করে লইয়া যেদিক হইতে শব্দ আসিল সেই দিকে ঘুরিয়া বসিলেন। বন্দুকটা একবার তুলিলেন, তারপর বললেন, আরেকবার বাজাও। কুমাত্রী আরেকবার শব্দ করিয়া ক্ষিপ্ত পদে সরিয়া আসিলেন। শব্দের রেশ সম্পূর্ণ মিলাইয়া যাইবার পূর্বেই বন্দুকের আওয়াজ হইল। দেখিলাম পেয়ালাটা চূর্ণ হইয়া উড়িয়া গিয়াছে, কেবল তার ডাটিটা ডাল হইতে ঝুলিতেছে। মুগ্ধ হইয়া গেলাম। পেশাদার বাজিকরে সাজানো নাট্যমঞ্চে এরম খেলা দেখা যায় বটে, কিন্তু তাহার মধ্যে অনেক রকমের জুয়াচুরি থাকে। এ একেবারে নির্জলা খাঁটি জিনিস। হিমাংশুবাবু চোখের রুমাল খুলিয়া ফেলিয়া বললেন, হয়েছে? আমাদের মুক্তকণ্ঠ প্রশংসা শুনিয়া তিনি একটু লজ্জিত হইয়া পড়লেন। ঘড়ির দিকে তাকাইয়া উঠিয়া দাঁড়িয়ে বললেন, ও কথা থাক, আপনাদের সুখ্যাতি আর বেশিক্ষণ শুনলে আমার গণ্ডদেশ ক্রমে বিলিতি বেগুনের মতো লাল হয়ে উঠবে। এখন উঠুন, চলুন, ইতর প্রাণীদের বিরুদ্ধে আর একবার অভিযানে বেরোনো যাক। বেলা 1:30টার সময় শিকার শ্রান্ত 4 জন মোটরের কাছে ফিরিয়া আসিলাম। হরিনাথ মাস্টারের খাতা চুরি কাহিনী চাপা পড়িয়া গিয়াছিল। হিমাংশুবাবুরও কী জানি কেন ব্যোমকেশের সাহায্য লইবার আর বিশেষ আগ্রহ ছিল না। বোধহয় এরূপ তুচ্ছ ব্যাপারে সদ্য পরিচিত একজন লোককে খাটাইয়া লইতে তিনি একটু কুণ্ঠিত হইতেছিলেন। হয়তো তিনি ভাবিতেছিলেন যে পুলিশই শীঘ্র এই ব্যাপারে একটা সমাধান করিয়া ফেলিবে। সে যাই হোক, ব্যোমকেশই প্রসঙ্গটার পুনরুত্থান করিয়া বলিল, আপনার হরিনাথ মাস্টারের গল্পটা ভালো করে শোনা হলো না। হিমাংশুবাবু মোটরের ফুটবোর্ডে পা তুলিয়া দিয়ে বললেন, আমি যা জানি সবই প্রায় বলেছি, আর বিশেষ কিছু জানবার আছে বলে মনে হয় না। ব্যোমকেশ আর কিছু বলিল না। কুমাত্রী বললেন, চলো হিমাংশু,
তোমাকে মোটরে বাড়ি পৌঁছে দিয়ে যাই, তুমি বোধহয় হেঁটেই এসেছো। হিমাংশুবাবু বললেন, হ্যাঁ, তবে রাস্তা দিয়ে ঘুর পথে বলে ওদিক দিয়ে মাঠেই এসেছি, ওদিক দিয়ে মাইলখানেক পড়ে, বলিয়া দক্ষিণ দিকে অঙ্গুলি নির্দেশ করলেন। কুমার ত্রিদিক বললেন, রাস্তা দিয়ে অন্তত মাইল 2, চলো তোমাকে পৌঁছে দিই। তারপর হাসিয়া বললেন, আর যদি নিমন্ত্রণ করো তাহলে আজ দুপুরে স্নানাহারটা তোমার বাড়িতে সারা যাবে, কি বলেন আপনারা? আমাদের কোনো আপত্তি ছিল না, আমোদ করিতে আসিয়াছি, গৃহস্বামী যেখানে লইয়া যাইবেন সেইখানেই যাইতে রাজি ছিলাম। আমরা ঘাড় নাড়িয়া সম্মতি জানাইলাম। হিমাংশুবাবু বলিয়া উঠিলেন, নিশ্চয়ই, সে আর বলতে, তোমরা তো আজ আমারই অতিথি, এতক্ষণ এই প্রস্তাব আমারই করা উচিত ছিল, অন্যায় হয়ে গেছে। যাও, উঠে পড়ুন গাড়িতে, আর দেরি নয়, খাওয়া দাওয়া করে তবু একটু বিশ্রাম করতে পারবেন, তারপর একেবারে বৈকালিক চা সেরে বাড়ি ফিরলেই হবে। ব্যোমকেশ বলল, এবং পারি যদি ইতিমধ্যে আপনার পলাতক মাস্টারের একটা ঠিকানাও করা যাবে। হ্যাঁ, সেও একটা কথা বটে, আমার দেওয়ান হয়তো আপনাকে আরও অনেক কথা বলতে পারবেন, বলিয়া তিনি নিজেই অগ্রবর্তী হইয়া গাড়িতে উঠিলেন। হিমাংশুবাবু খুবই সমাদর সহকারে আমাদের আহ্বান করিলেন বটে, কিন্তু তবু আমার একটা ক্ষীণ সন্দেহ জাগিতে লাগিল যে তিনি বোধহয় মন খুলিয়া খুশি হইতে পারেন নাই। 10 মিনিট পরে আমরা তাহার প্রকাণ্ড উদ্যানের লোহার ফটক পার হইয়া প্রাসাদের সম্মুখে দাঁড়াইলাম। গাড়ির শব্দে একটি প্রৌঢ়গোছের ব্যক্তি ভিতর হইতে বারান্দায় আসিয়া দাঁড়াইলেন। তারপর হিমাংশুবাবুকে গাড়ি হইতে নামিতে দেখিয়া তিনি খড়ম পায়ে তাড়াতাড়ি নামিয়া আসিয়া বিচলিত স্বরে বলিয়া উঠিলেন, বাবা হিমাংশু, যা ভেবেছিলুম তাই। হরিনাথ মাস্টার শুধু খাতাই চুরি করেনি, সঙ্গে সঙ্গে তহবিল থেকে 6,000 টাকাও নিয়ে গেছে। বেলা 3টা বাজিয়া গিয়াছিল, শীতের অপরাহ্ন, ইয়ারই মধ্যে দিবালোকের উজ্জ্বলতা ম্লান করিয়া আনিয়াছিল। এবার ভট্টাচার্য মশাইয়ের মুখে ব্যাপারটা শোনা যাক বলিয়া ব্যোমকেশ মোটা তাকিয়ার উপর কোনোই ভর দিয়া বসিল। গুরু ভোজনের পর বৈঠকখানায় গড়ির ওপর বিস্তৃত ফরাসের সজ্জায় একটা তাকিয়া আশ্রয় করিয়া আমরা 4 জনে গড়াইতেছিলাম। হিমাংশুবাবুর কন্যা বেবি ব্যোমকেশের কোলের কাছে বসিয়া নিবিষ্ট মনে একটা পুতুলকে কাপড় পরাইতেছিল। এই 2 ঘন্টার মধ্যে তাদের ভীষণ বন্ধুত্ব জন্মে গিয়াছিল। দেওয়ান কালীগতি ভট্টাচার্য মহাশয় একটু তফাতে ফরাসের উপর মেরুদণ্ড সিধা করিয়া পদ্মাসনে বসিয়াছিলেন, যেন একটু সুবিধা পাইলেই ধ্যানস্থ হইয়া পড়িবেন। বস্তুত তাহাকে দেখিলে জপ তপ ধ্যান ধারণার কথাই বেশি করিয়া মনে হয়। আমি তো প্রথম দর্শনে তাহাকে জমিদার বাড়ির পুরোহিত বলিয়াই ভুল করিয়াছিলাম। শীর্ণ গৌরবর্ণ দেহ, মুণ্ডিত মুখ, গলায় বড় বড় রুদ্রাক্ষের মালা, কপালে আধুলির মতো একটা সিঁদুরের টিকা, মুখে তপকৃশ শান্তির ভাব, বৈষয়িকতার কোনো চিহ্নই সেখানে বিদ্যমান নাই। অথচ এক শিকার পাগল সংসার উদাসী জমিদারের বৃহৎ সম্পত্তি রক্ষণাবেক্ষণ ও পরিচালনা যে এই লোকটির তীক্ষ্ণ সতর্কতার উপর নির্ভর করিতেছে তাহাতে সন্দেহ নাই। মান্য অতিথির সংবর্ধনা হইতে আরম্ভ করিয়া জমিদারির সামান্য খুঁটিনাটি পর্যন্ত ইহারই কটাক্ষে ইঙ্গিতে সুনিয়ন্ত্রিত হইতেছে। ব্যোমকেশের কথায় তিনি নড়িয়া চড়িয়া বসিলেন। ক্ষণকাল মুদিত চক্ষে নীরবে থাকিয়া ধীরে ধীরে বলিলেন, হরিনাথ লোকটা আপাত দৃষ্টিতে এতই সাধারণ আর অকিঞ্চিতকর যে তার সামনে বলতে গিয়ে মনে হয় বলবার কিছুই নেই। নেলা কাবলা গোছের একটা ছোঁড়া, অথচ তার পেটে যে এতখানি শয়তানি লুকোনো ছিল তা কেউ কল্পনাও করতে পারেনি। আমি মানুষ চিনতে বড় ভুল করি না, এক নজর দেখেই কে কেমন লোক তা বুঝতে পারি, কিন্তু সে ছোঁড়া আমার চোখেও ধুলো দিয়েছে। একবারও সন্দেহ করিনি যে এটা তার ছদ্মবেশ, তার মনে কোনো অভিপ্রায় আছে। প্রথম যেদিন এলো সেদিন তার জামাকাপড়ের দুরবস্থা থেকে আমি ভাণ্ডার থেকে 2 জোড়া কাপড় আর 2টো গেঞ্জি, 2টো জামা, 2খানা কম্বল বার করে দিল। একখানা ঘর হিমাংশু বাবাজি তাকে আগেই দিয়েছিলেন, ঘরটাতে পুরনো খাতাপত্র থাকতো, তাছাড়া বিশেষ কোনো কাজে লাগতো না। সেই ঘরে তক্তপোষ ঢুকিয়ে তার শোবার ব্যবস্থা করে দেওয়া হলো। ঠিক হলো বেবি দুবেলা ওই ঘরেই পড়বে। তার খাওয়া দাওয়া সম্বন্ধে আমি স্থির করেছিলাম অনাদি সরকার কিংবা কোনো আমলার বাড়িতে গিয়ে খেয়ে আসবে। আমলারা সবাই কাছিপিতেই থাকে, কিন্তু আমাদের মা লক্ষ্মী সেই প্রস্তাবে মত দিলেন না। তিনি অন্দর থেকে বলে পাঠালেন যে বেবির মাস্টার বাড়িতেই খাওয়া দাওয়া করবে। সেই ব্যবস্থায় ধার্য হলো। তারপরে সে বেবিকে নিয়মিত পড়াতে লাগলো। আমি 2 দিন তার পড়ানো লক্ষ্য করলুম, দেখলুম ভালোই পড়াচ্ছে। তারপরে আর তার দিকে মন দেবার সুযোগ হয়নি। মাঝে মাঝে আমার কাছে এসে বসত, ধর্ম সম্বন্ধে 2-4 কথা শুনতে চাইতো। এমনিভাবে 2 মাস কেটে গেল। গত শনিবার আমি সন্ধ্যের পর বাড়ি চলে যাই। আমি যে বাড়িতে থাকি দেখেছেন বোধহয়, ফটকে ঢুকতে ডান দিকে যে হলদে বাড়িখানা পড়ে সেইটাই।
কয়েক মাস হলো আমি আমার স্ত্রীকে দেশে পাঠিয়ে দিয়েছি, একলাই থাকি, সব পাক খাই, আমার কোনো কষ্ট হয় না। শনিবার রাত্রে আমার পুরস্কার করার কথা ছিল, তাই সকাল সকাল গিয়ে উদ্যোগ আয়োজন করে পুজোয় বসলাম। উঠতে অনেক রাত হয়ে গেল। পরদিন সকালে এসে শুনলুম মাস্টারকে পাওয়া যাচ্ছে না। ক্রমে বেলা 12টা বেজে গেল, তখনও মাস্টারের দেখা নেই। আমার সন্দেহ হলো, তার ঘরে গিয়ে দেখলুম রাত্রে সে বিছানা শোয়নি। তখন যে আলমারিতে জমিদারের পুরনো হিসেবের খাতা থাকে সেটা খুলে দেখলুম গত 4 বছরের হিসেবের খাতা নেই। গত 4 বছর থেকে অনেক বড় বড় প্রজাদের সঙ্গে মামলা মোকদ্দমা চলছে। সন্দেহ হলো এ তাদেরই কারসাজি। জমিদারি হিসেবের খাতা শত্রুপক্ষের হাতে পড়লে তাদের অনেক সুবিধা হয়। বুঝলুম হরিরাত তাদেরই গুপ্তচর। মাস্টার সেজে জমিদারির জরুরি দলিল চুরি করবার জন্যই এখানে এসে ঢুকেছিল। পুলিশে খবর পাঠালাম, কিন্তু তখনও জানি না যে সিন্ধুক থেকে 6,000 টাকাও লোপাট হয়েছে। এই পর্যন্ত বলিয়া দেওয়ানজি থামিলেন। তারপর ঈষৎ কুণ্ঠিতভাবে বললেন, নানা কারণে কিছুদিন থেকে তহবিলে টাকার কিছু টানাটানি পড়েছে। সম্প্রতি মোকদ্দমার খরচ ইত্যাদি বাবদ কিছু টাকার দরকার হয়েছিল, তাই মহাজনের কাছ থেকে 6,000 টাকা হাওলাত করে সিন্ধুকে রাখা হয়েছিল। টাকাটা পুঁটলি বাঁধা অবস্থায় সিন্ধুকের এক কোণে রাখা ছিল। ইতিমধ্যে অনেকবার সিন্ধুক খুলেছে, কিন্তু পুঁটলি খুলে দেখবার কথা একবারও মনে হয়নি। আজ সদর থেকে উকিল টাকা চেয়ে পাঠিয়েছেন। পুঁটলি খুলে টাকা বার করতে গিয়ে দেখলুম নোটের তারার বদলে কতকগুলো পুরনো খবরের কাগজ রয়েছে। দেওয়ান নীরব হইলেন। শুনিতে শুনিতে ব্যোমকেশ আবার চিত হইয়া শুইয়া পড়িয়াছিল। কড়িকাঠের দৃষ্টি নিবদ্ধ রাখিয়া বলল, তাহলে সিন্ধুকের তালা ঠিকই আছে, চাবি কার কাছে থাকে? দেওয়ান বলিলেন, সিন্ধুকের 2টো চাবি, একটা আমার কাছে থাকে আর একটা হিমাংশু বাবাজির কাছে থাকে। আমার চাবি ঠিকই আছে, কিন্তু হিমাংশু বাবাজির চাবিটা শুনছি কদিন থেকে পাওয়া যাচ্ছে না। হিমাংশুবাবু শুষ্ক মুখে বললেন, আমারই দোষ, চাবি আমার কোনো কালেই ঠিক থাকে না, কোথায় রাখি ভুলে যাই। এবারেও কয়েকদিন থেকে চাবিটা খুঁজে পাচ্ছিলাম না, কিন্তু সেই জন্য বিশেষ উদ্বিগ্ন হইনি। ভেবেছিলাম কোথাও না কোথাও ঠিকই আছে। ব্যোমকেশ উঠিয়া বসিল, হাসিয়া বেবিকে নিজের কোলের উপর বসাইয়া বলিল, মা লক্ষ্মীর মাস্টারটি তো ভালোই জুটো ছিল, কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এই আশ্চর্য। ভালো করে খোঁজ করা হচ্ছে তো? দেওয়ান কালীগতি বললেন, যতদূর সাধ্য ভালো করেই খোঁজ করানো হচ্ছে। পুলিশ তো আছেই, তারপর আমিও লোক লাগিয়েছি, কিন্তু কোনো সংবাদই পাওয়া যাচ্ছে না। বেবি পুতুল রাখিয়া ব্যোমকেশের গলা জড়াইয়া ধরিল, জিজ্ঞাসা করিল, আমার মাস্টারমশাই কবে ফিরে আসবেন? ব্যোমকেশ মাথা নাড়িয়ে বলল, জানি না, বোধহয় আর আসবেন না। বেবির চোখ দুটি ছলছল করিয়া উঠিল। তাহা দেখিয়া ব্যোমকেশ জিজ্ঞাসা করিল, তুমি মাস্টারমশাইকে খুব ভালোবাসো না? বেবি ঘাড় নাড়িয়া বলল, হ্যাঁ, খুব ভালোবাসি। তিনি আমার কত অঙ্ক শেখাতেন। আচ্ছা বলো দেখি, 7 নাম কত হয়? ব্যোমকেশ বলল, কত? 64? বেবি বলল, ধুর, তুমি কিচ্ছু জানো না, 7 নাম 63। আচ্ছা তুমি মা কালীর স্তব জানো? ব্যোমকেশ হতাশভাবে বললেন, না। মা কালীর স্তব কি তোমার মাস্টারমশাই তোমাকে শিখিয়েছিলেন নাকি? হ্যাঁ, শুনবে বলিয়া বেবি সুর করিয়া আরম্ভ করিল, নমস্তে কালিকা দেবী করালবদনী। কালীকটি ঈষৎ হাস্যে তাহাকে বাধা দিয়ে বললেন, বেবি, তোমার কালীস্তব আমরা পরে শুনবো, এখন তুমি বাগানে গিয়ে খেলা করো গে যাও। বেবি একটু ক্ষুণ্ণ মনে পুতুল লইয়া প্রস্থান করিল। কালীকটি আস্তে আস্তে বললেন, লোকটা মাস্টার হিসেবে মন্দ ছিল না, বেশ যত্ন করে পড়াতো। অথচ ব্যোমকেশ উঠিয়া দাঁড়াইল, বলল, চলুন মাস্টারের ঘরটা একবার দেখে আসা যাক। বাড়ির সম্মুখস্থ লম্বা বারান্দার এক প্রান্তে একটি প্রকোষ্ঠ, দ্বারে তালা লাগানো ছিল। দেওয়ানজি কাঁধ হইতে চাবির গুচ্ছ বাহির করিয়া তালা খুলিয়া দিলেন। আমরা ঘরে প্রবেশ করিলাম। ঘরটি আয়তনে ছোট, গোটা 2 কাঠের কভারযুক্ত আলমারি, টেবিল, চেয়ার, তক্তপোষ এমনভাবে ভরিয়া উঠিয়াছে যে মনে হয় না পা বাড়িবার স্থান নাই। দ্বারের বিপরীত দিকে একটি ছোট জানলা ছিল, সেটা খুলিয়া দিয়া ব্যোমকেশ ঘরের চারদিকে একবার চোখ ফিরাইল। তক্তপোষের উপর বিছানাটা অবিন্যস্তভাবে পাট করা রহিয়াছে। টেবিলের উপর সূক্ষ্ম এক পুরু ধুলার প্রলেপ জমিয়াছে। ঘরের অন্ধকার একটা কোণে দড়ি টাঙাইয়া কাপড় চোপড় রাখিবার স্থান। একটা আলমারির কভার ঈষৎ উন্মুক্ত। দেওয়ালে লম্বিত একখানি কালীঘাটের পটের কালীমূর্তি হরিনাথ মাস্টারের কালীপ্রীতির পরিচয় দিতেছে। ব্যোমকেশ তক্তপোষের নিচে উঁকি মারিয়া একজোড়া জুতা টানিয়া বাহির করিল। বলিল, তাই তো, জুতো জোড়া যে একবারে নতুন দেখছি। ও, আপনারাই কিনে দিয়েছিলেন বুঝি? কালীগতি বললেন, হ্যাঁ। আশ্চর্য, আশ্চর্য। জুতো রাখিয়া দিয়া ব্যোমকেশ দড়ির আলনাটার দিকে গেল। আলনায় কয়েকটা কাঁচা আকাচা কাপড় জামা ঝুলিতেছিল, সেগুলি তুলিয়া লইয়া দেখিল। তারপর আবার বলিল, ভারী আশ্চর্য। হিমাংশুবাবু কৌতূহলী হইয়া জিজ্ঞাসা করিলেন, কী হয়েছে?
জবাব দিবার জন্য মুখ ফেরাইয়া ব্যোমকেশ থামিয়া গেল। তাহার দৃষ্টি ঘরের বিপরীত কোণে একটি কুলুঙ্গির উপর গিয়া পড়িল। সে দ্রুতপদে গিয়া কুলুঙ্গির ভিতর হইতে কি একটা তুলিয়া লইয়া জানলার সম্মুখে আসা দাঁড়াইল। সবিস্ময়ে বলিল, মাস্টার কি চশমা পরতো? কালীগরি বললেন, ওটা বলতে ভুল হয়ে গেছে, পড়তে বটে। চশমা কি ফেলে গেছে নাকি? চশমার কাচের ভেতর দিয়ে একবার দৃষ্টি প্রেরণ করিয়া সহস্যে সেটা আমার হাতে দিয়া ব্যোমকেশ বলিল, হ্যাঁ। আশ্চর্য নয়? কালীগতি ভ্রুকুঞ্চিত করিয়া কিয়ৎকাল চিন্তা করিয়া বললেন, আশ্চর্য বটে, কারণ যার চোখ খারাপ তার পক্ষে চশমা ফেলে যাওয়া তো অস্বাভাবিক। এর কি কারণ হতে পারে আপনার মনে হয়? ব্যোমকেশ বলিল, অনেক রকম কারণই হতে পারে। হয়তো তার চোখ সত্যিই খারাপ ছিল না, আপনাদের ঠকাবার জন্য চশমা পরত। বছরে আমি আর কুমার ত্রিদীপ চশমাটা পরীক্ষা করিতেছিলাম। স্টিল ফ্রেমের নড়বড়ে বাহুযুক্ত চশমা, কাঁচ বেশ পুরু। কাঁচের ভিতর দিয়া দেখিবার চেষ্টা করিলাম, কিন্তু ধোঁয়া ছাড়া কিছুই দেখিতে পাইলাম না। কুমার ত্রিদীপ বলিলেন, ব্যোমকেশবাবু, আপনার অনুমান বোধহয় ঠিক নয়। চশমাটা অনেক দিনের ব্যবহারে পুরনো হয়ে গেছে, আর কাঁচের শক্তিও খুব বেশি। ব্যোমকেশ বলিল, আমার ভুলও হতে পারে, তবে মাস্টার আর কারুর পুরনো চশমা নিয়ে এসেছিল, এটাও তো সম্ভব। যা হোক, এবার আলমারিটা দেখা যাক। খোলা আলমারিটার কবাট উদ্ঘাটিত করিয়া দেখা গেল, তাহার মধ্যে থাকে থাকে খেরো বাঁধানো শ্লোকা হিসেবের খাতা সাজানো রহিয়াছে। বোধহয় সব শুদ্ধ 50-60খানা খাতা। ব্যোমকেশ উপরের একটা খাতা নামাইয়া দু হাতে ওজন করিয়া বলিল, বেশ ভারী আছে, সে 4 কম না। প্রত্যেক খাতায় বুঝি 1 বছরের হিসেব আছে? কালীগতি বলিলেন, হ্যাঁ। ব্যোমকেশ খাতার গোড়ার পাতা উল্টাইয়া দেখিল 5 বছর আগেকার খাতা। ইহার পর হইতে শেষ 4 বছরের খাতা চুরি গিয়াছে। আরও কয়েকখানা খাতা বাহির করিয়া ব্যোমকেশ হিসাব রাখিবার প্রণালী মোটামুটি চোখ বুলাইয়া দেখিল। প্রত্যেকটি খাতা 2 অংশে বিভক্ত, অর্থাৎ এক ধারে জাবদা ও পাকা খাতা। এক অংশে দৈনন্দিন খুচরা আয় ব্যয়ের হিসাব লিখিত রহিয়াছে, অন্য অংশে মোট দৈনিক খরচ তুলিয়া দেওয়া হইয়াছে। সাধারণত জমিদারি খাতে এরূপভাবে লিখিত হয় না, কিন্তু এরূপ লেখার সুবিধা এই যে অল্প পরিশ্রমে জাবদা ও পাকা খাতা মিলাইয়া দেখা যায়। গোড়া হইতে ব্যোমকেশ ব্যাপারটাকে খুব হালকাভাবে লইয়াছিল। অতি সাধারণ গতানুগতিক চুরি ছাড়া ইহার মধ্যে আরও কোনো বৈশিষ্ট্য আছে তাহা বোধহয় সে মনে করে নাই। কিন্তু ঘর পরীক্ষা শেষ করিয়া যখন সে বাহিরে আসিল, তখন দেখিলাম তাহার চোখের দৃষ্টি প্রখর হইয়াছে। ও দৃষ্টি আমি চিনি। কোথাও সে একটা গুরুতর কিছুর ইঙ্গিত পাইয়াছে। হয়তো যত তুচ্ছ মনে করা গিয়াছিল, ব্যাপার তত তুচ্ছ নয়। আমিও মনে মনে একটু উত্তেজিত হইয়া উঠিলাম। ঘরের বাহিরে আসিয়া ব্যোমকেশ কিছুক্ষণ ভ্রু কুঞ্চিত করিয়া দাঁড়াইয়া রহিল। তারপর হিমাংশুবাবুর দিকে ফিরিয়া জিজ্ঞাসা করিল, আমি এ ব্যাপারে তদন্ত করি আপনি চান? মুহূর্তকালের জন্য হিমাংশুবাবু যেন একটু দ্বিধা করিলেন, তারপর বললেন, হ্যাঁ, চাইব কি? এতগুলো টাকা, তার একটা কিনারা হওয়া তো দরকার। ব্যোমকেশ বলল, তাহলে আমাদের দুজনকে এখানে থাকতে হয়। হিমাংশুবাবু বললেন, নিশ্চয়ই নিশ্চয়ই, সে আর বেশি কথা কি? ব্যোমকেশ কুমার ত্রিদীপের দিকে ফিরিয়া বলিল, কিন্তু কুমার বাহাদুর যদি অনুমতি দেন তবেই আমরা থাকতে পারি, আমরা তো ওর অতিথি। কুমার ত্রিদীপ লজ্জায় পড়িলেন। আমাদের ছাড়িবার ইচ্ছা তাহার ছিল না, কিন্তু ব্যোমকেশের ইচ্ছাটাও তিনি বুঝিতে পারিতেছিলেন। ব্যোমকেশ হিমাংশুবাবুর কাজ করিয়া কিছু উপার্জন করিতে চায়, এরূপ সন্দেহ হয়তো তার মনে জাগিয়া থাকিবে। তাই তিনি কুণ্ঠিতভাবে বলিলেন, বেশ তো, আপনারা থাকলে যদি হিমাংশুর উপকার হয়। ব্যোমকেশ মাথা নাড়িয়া বলিল, তা বলিতে পারি না, হয়তো কিছুই করে উঠতে পারবো না। হিমাংশুবাবু, আপনার যদি এই বিষয়ে আগ্রহ না থাকে তো বলুন, চক্ষু লজ্জা করবেন না। আমরা কুমার ত্রিদীপের বাড়িতে বেড়াতে এসেছি, বিষয় চিন্তাও কলকাতায় ফেলে এসেছি। তাই আপনি যদি আমার সাহায্য দরকার না মনে করেন, তাহলে আমি বরঞ্চ খুশিই হব। ব্যোমকেশ কুমার বাহাদুরের ভিত্তিহীন সন্দেহটার আভাস পাইয়াছি বুঝিতে পারিয়া তিনি আরও লজ্জিত হইয়া উঠিলেন। তাড়াতাড়ি বললেন, না না ব্যোমকেশবাবু, আপনারা থাকুন, যতদিন দরকার থাকুন। আপনারা থাকলে নিশ্চয়ই এই ব্যাপারের একটা কিনারা করতে পারবেন। আমি রোজ এসে আপনাদের খবর নিয়ে যাব। হিমাংশুবাবু ঘাড় নাড়িয়া সমর্থন করিলেন। আমাদের থাকাই স্থির হইয়া গেল। অতঃপর চায়ের ডাক পড়িল। আমরা বৈঠকখানায় ফিরিয়া গেলাম।
প্রায় নীরবেই চা পান সমাপ্ত হইল। কুমার ত্রিদিব ঘড়ির দিকে দৃষ্টিপাত করিয়া বলিলেন, 4:30 বাজে হিমাংশু, আমি তাহলে আর চলি, কাল আবার কোনো সময় আসবো বলিয়া উঠিয়া পড়িলেন। কম্পাউন্ডের বাইরে মোটর অপেক্ষা করিতেছিল। আমি এবং ব্যোমকেশ কুমারের সঙ্গে ফটক পর্যন্ত গেলাম। কুমার বাহাদুর নিজের জমিদারিতে আমাদের জন্য অনেক আমোদ প্রমোদের ব্যবস্থা করিয়া রাখিয়াছিলেন। পুকুরে মাছ ধরা, খালে নৌকা বিহার প্রভৃতি বহুবিধ ব্যাসনের আয়োজন হইয়াছিল। সেসব ব্যর্থ হইয়া যাওয়ায় তিনি একটু ক্ষুব্ধ হইয়াছিলেন। মোটরের কাছে পৌঁছিয়া জিজ্ঞাসা করিলেন, এই কাজটায় আপনার কতদিন লাগবে? ব্যোমকেশ বলিল, কিছুই এখনও বলতে পারছি না। আপনি আমাকে ঘোর অকৃতজ্ঞ মনে করছেন, মনে করাই স্বাভাবিক, কিন্তু এখানকার ব্যাপারটা অত্যন্ত গুরুতর। আমোদ আহ্লাদের আশিলায় একে উপেক্ষা করা অন্যায় হবে। কুমার বাহাদুর সচকিত হইয়া বললেন, তাই নাকি? কিন্তু আমার তো অতটা মনে হলো না। অবশ্য অনেকগুলো টাকা গেছে, টাকা যাওয়াটা নেহাত অকিঞ্চিত কর। তবে ব্যোমকেশ একটু চুপ করিয়া থাকিয়া বলিল, আমার বিশ্বাস হরিনাথ মাস্টার আর বেঁচে নেই। আমরা দুজনেই চমকিয়া উঠিলাম। কুমার বললেন, সে কি? ব্যোমকেশ বলিল, তাই মনে হচ্ছে। আশা করি এই কথা শুনবার পর আমাদের সহজে ক্ষমা করতে পারবেন। কুমার উদ্বিগ্ন মুখে বললেন, না না, ক্ষমার কোনো প্রশ্নই উঠছে না। আপনাকে ছেড়ে দেওয়াটা আমার কর্তব্য। একটা লোক যদি খুন হয়ে থাকে। ব্যোমকেশ বলিল, খুনই হয়েছে এমন কথা আমি বলছি না, তবে সে যে বেঁচে নেই আমার দৃঢ় বিশ্বাস। যা হোক, ও আলোচনা আরও প্রমাণ না পাওয়া পর্যন্ত মুলতুমি থাক। আপনি কাল আসবেন তো? তাহলে আমাদের সুটকেসগুলো সঙ্গে করে নিয়ে আসবেন। আচ্ছা, আজ বেরিয়ে পড়ুন, পৌঁছতে অন্ধকার হয়ে যাবে। কুমার মোটর বাহির যাইবার পর আমরা বাড়ির দিকে ফিরিলাম। মোটর হইতে বাড়ির সদর পর্যন্ত প্রায় 100 গজ দূরে মধ্যের বিস্তৃত ব্যবধান নানা জাতীয় ছোট বড় গাছপালায় পূর্ণ। মাঝে মাঝে লোহার বেঞ্চি পাতিয়া বিশ্রামের স্থান করা আছে। দেওয়ানের ক্ষুদ্র দ্বিতল বাড়ি দক্ষিণে রাখিয়া আমরা বাগানে প্রবেশ করিলাম। শীতকালে দীর্ঘ গধূলি তখন নামিয়া আসিতেছে। অবসন্ন দেওয়ার শেষ রক্তিম আভা পশ্চিমে জঙ্গলের মাথায় অলক্ষ্যে সংকুচিত হইয়া আসিতেছে। ব্যোমকেশ চিন্তিত নতমুখে পকেটে হাত পুড়িয়া ধীরে ধীরে চলিয়াছিল। চিন্তার ধারা তাহার কোন সর্পিল পথে চলিয়াছে বুঝিবার উপায় ছিল না। হরিনাথ মাস্টারের ঘরে এমন সে কী পাইয়াছে যা হইতে তাহার মৃত্যু অনুমান করা যেতে পারে। এই কথা ভাবিতে ভাবিতে আমিও একটু অন্যমনস্ক হইয়া পড়িলাম। নির্ঝুম পাড়াগাঁয়ের নিস্তরঙ্গ জীবনযাত্রার মাঝখানে এত বড় একটা দুর্ঘটনা ঘটিয়াছে, অন্তর হইতে যেন গ্রহণ করিতে পারিতেছিলাম না। কিন্তু তবু কিছুই বলা যায় না। গ্রুরনক্র হ্রদের উপরিভাগ বেশ প্রসন্নই দেখায়। ব্যোমকেশের সঙ্গে অনেক রহস্যময় ব্যাপারে সংশ্লিষ্ট থাকিয়া এইটুকু বুঝিয়াছিলাম যে মুখ দেখিয়া মানুষকে চেনা যেমন কঠিন, কেবলমাত্র বহিরাঙ্গ দেখিয়া কোনো ঘটনার গুরুত্ব নির্ণয় করাও তেমনি দুঃসাধ্য। একটা ইউক্যালিপটাস গাছের তলায় দাঁড়িয়ে ব্যোমকেশ সিগারেট ধরাইল। তারপর ঊর্ধ্বমুখে চাহিয়া কতকটা আত্মগতভাবেই বলিল, জুতো পরে না যাবার একটা কারণ থাকতে পারে। জুতো পরে হাঁটলে শব্দ হয়। যে লোক দুপুর রাত্রে চুপি চুপি করে পালাচ্ছে তার পক্ষে খালি পায়ে যাওয়াটাই স্বাভাবিক। কিন্তু সে জামা পরবে না কেন? চশমাটা ফেলে যাবে কেন? আমি বললাম, চশমা সম্বন্ধে তুমি বলতে পারো, কিন্তু জামা পরেনি এ কথা তুমি জানলে কেমন করে? ব্যোমকেশ বলল, গুনে দেখলুম সবগুলো জামাই রয়েছে, কাজেই প্রমাণ হলো যে জামা পরে যায়নি। আমি বললাম, তার কতগুলো জামা ছিল তার হিসেব তুমি পেলে কোত্থেকে? ব্যোমকেশ বলল, দেওয়ানজির কাছ থেকে। তুমি বোধহয় লক্ষ্য করনি, ভান্ডার থেকে মাস্টারকে 2টো গেঞ্জি আর 2টো জামা দেওয়া হয়েছিল। তাছাড়া সে নিজে একটা ছেঁড়া কামিজ পরে এসেছিল। সেগুলো সব আলনায় টাঙানো রয়েছে। আমি একটু চুপ করিয়া থাকিয়া বললাম, তাহলে তুমি কি অনুমান করো যে? ব্যোমকেশ পশ্চিম আকাশের ক্ষীণ শশীকলার দিকে তাকাইয়াছিল। হঠাৎ সেই দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া উঠিল, ওহে দেখছ, সবেমাত্র শুক্লপক্ষ পড়েছে। সে রাত্রে কী তিথি ছিল বলতে পারো? তিথি নক্ষত্রের সঙ্গে কোনোদিনই সম্পর্ক নাই। নীরবে মাথা নাড়িলাম। ব্যোমকেশ তীক্ষ্ণ দৃষ্টিতে চাঁদকে পর্যবেক্ষণ করিয়া বলিল, বোধ হয় অমাবস্যা ছিল। না, চলো আজই দেখা যাক। তাহার কণ্ঠস্বরে একটা নূতন উত্তেজনার আভাস পাইলাম। চাঁদের দিকে চাহিয়া কবি এবং নবপ্রণয়ীরা উত্তেজিত হইয়া ওঠে জানিতাম, কিন্তু ব্যোমকেশের মধ্যে কবিত্ব বা প্রেমের বাষ্পটুকু পর্যন্ত না থাকা সত্ত্বেও সে চাঁদ দেখিয়া এমন উতলা হইয়া উঠিল কেন বুঝিলাম না। যাই হোক, তার ব্যবহার অধিকাংশ সময় বুঝিতে পারি না, ওটা অভ্যাস হইয়া গিয়াছে। তাই সে যখন ফিরিয়া বাড়ির
অভিমুখে চলিল, তখন আমিও নিঃশব্দে তাহার সহগামী হইলাম। আমরা বাগানে যে অংশটায় আসিয়া পৌঁছিয়াছিলাম সেখান হইতে বাড়ির ব্যবধান 50 গজের বেশি হইবে না। সিধা যাইলে মাঝে কয়েকটা বড় বড় ঝাউয়ের ঝোপ উত্তীর্ণ হইয়া যাইতে হয়। ঝাউয়ের ঝোপগুলি বাগানের কিয়দ অংশ ঘিরিয়া যেন পৃথক করিয়া রাখিয়াছে। ঘাসের উপর দিয়ে নিঃশব্দ পদে আমরা প্রায় ঝাউ ঝোপের কাছে পৌঁছিয়াছি। এমন সময় ভিতর হইতে একটি চাপা কান্নার আওয়াজ পাইয়া আমাদের গতি আপনা হইতেই রুদ্ধ হইয়া গেল। ব্যোমকেশের দিকে চাহিয়া দেখিলাম সে ঠোঁটের উপর আঙুল রাখিয়া আমাকে নীরব থাকিবার সংকেত জানাইতেছে। কান্নার ভেতর দিয়ে একটি ভাঙা গলার আওয়াজ শুনিতে পাইলাম, বাবু, এই অনাদি সরকার আপনাকে কোলে পিঠে করে মানুষ করেছে। পুরনো চাকর বলে আমাকে দয়া করুন। মা ঠাকুরন ভুল বুঝেছেন। আমার মেয়ে অপরাধী, কিন্তু আপনার পা ছুঁয়ে বলছি ও মহাপাপ আমরা করিনি। কিছুক্ষণ আর কোনো শব্দ নাই। তারপর হিমাংশুবাবুর কড়া কঠিন স্বর শোনা গেল, ঠিক বলছ, তোমরা মারোনি? ধর্ম জানেন হুজুর, আপনি মালিক, দেবতা। আপনার কাছে যদি মিথ্যা কথা বলি তবে যেন আমার মাথায় বজ্রাঘাত হয়। আবার কিছুক্ষণ কোনো সাদা শব্দ নেই। তারপর হিমাংশুবাবু বললেন, কিন্তু রাধাকে আর এখানে রাখা চলবে না। কালই তাকে অন্যত্র পাঠাবার ব্যবস্থা করুন। একথা যদি জানাজানি হয় তখন আমি আর দয়া করতে পারবো না। এমনিতেই বাড়িতে অশান্তির শেষ নেই। অনাদি ব্যগ্র কণ্ঠে বলিল, আগে হুজুর, কালই তাকে আমি কাশি পাঠিয়ে দেবো। সেখানে তার এক মাসি আছে। বেশ, যদি খরচা চালাতে না পারো। ব্যোমকেশ আমার হাত ধরিয়ে টানিয়া লইল। পা টিপিয়া টিপিয়া আমরা সরিয়া গেলাম। মিনিট 15 পরে অন্য দিক দিয়া ঘুরিয়া বাড়ির সম্মুখে উপস্থিত হইলাম। বারান্দার উপরে দাঁড়াইয়া কালীগতিবাবু একজন নিম্নতম কর্মচারীর সহিত কথা বলিতেছিলেন। বেবি তাহার হাত ধরিয়া আবদারে সুরে কি একটা উপরোধ করিতেছিল। তাহার কথার খানিকটা শুনিতে পাইলাম, একবারটি ডাকো না। কালীগতি একটু বিব্রত হইয়া বলিলেন, আহ পাগলি, এখন নয়। বেবি অনুনয় করিয়া বলিল, না দেওয়ান দাদু, একবারটি ডাকো, ওই ওরাও শুনবেন বলিয়া আমাদের নির্দেশ করিয়া দেখাইল। কালীগতি আমাদের দেখিয়া অগ্রসর হইয়া আসিলেন। যে আমলাটি দাঁড়াইয়াছিল তাকে চলিয়া যাইতে ইঙ্গিত করিয়া প্রশান্ত হাস্যে জিজ্ঞাসা করিলেন, বাগানে বেড়াচ্ছিলেন বুঝি? ব্যোমকেশ বলিল, হ্যাঁ। বেবি কি বলছে, কাকে ডাকতে হবে? কালীগতি মুখের একটা ভঙ্গি করিয়া বলিলেন, ওর যত পাগলামি, এখন শেয়ালের ডাক ডাকতে হবে। আমি সবেস্য বললাম, সে কীরকম? কালীগতি দেবীর দিকে ফিরিয়া বললেন, এখন কাজের সময়, এখন বিরক্ত করতে নেই। যাও, মার কাছে গিয়ে একটু পড়তে বসো কি। বেবি কিন্তু ছাড়িবার পাত্রী নয়। সে তাহার আঙুল মুঠি করিয়া ধরিয়া বলিতে লাগিল, না দাদু, একবারটি। অগত্যা কালীগতি চুপি চুপি তাহার কানের কাছে মুখ লইয়া গিয়া বলিলেন, তুমি যখন ঘুমোতে যাবে তখন শোনাবো, কেমন? এখন যাও লক্ষ্মী দিদি আমার। বেবি খুশি হইয়া বলল, নিশ্চয়ই, কিন্তু তা না হলে কিন্তু আমি ঘুমোবো না। আচ্ছা আচ্ছা, বেশ। বেবি প্রস্থান করিলে কালীগতি বলিলেন, এইমাত্র থানা থেকে খবর নিয়ে লোক ফিরে এলো। মাস্টারের কোনো সন্ধানই পাওয়া যায়নি। ও। ব্যোমকেশ একটু থামিয়া জিজ্ঞাসা করিল, অনাদি বলে কোনো কর্মচারী আছে কি? আছে, অনাদি জমিদার বাড়ির সরকার বলিয়া কালীগতি উৎসুক নেত্রে তাহার পানে চাইলেন। ব্যোমকেশ যেন একটু চিন্তা করিয়া বলিল, তাকে দেখেছি বলে তো মনে হচ্ছে না। সে কি আমরাদের পাড়াতেই থাকে? কালীগতি বলিলেন, না, সে বহুকালের পুরনো চাকর। বাড়ির পিছন দিকে আস্তাবলের লাগাও কতকগুলো ঘর আছে, সেই ঘরগুলো নিয়ে থাকে। একলা থাকে? না, তার এক বিধবা মেয়ে আর স্ত্রী আছে। মেয়েটি কদিন থেকে অসুখে ভুগছে। অনাদিকে বললুম কবিরাজ রাখো, তা সে রাজি নয়। বললে, আপনিই নাকি সেরে যাবে? কেন বলুন দেখি? না না, কিছু নয়, কাছে পিঠে কারা থাকে তাই জানতে চাই। অন্যান্য আমলারা বুঝি খাতার বাইরে থাকে? হ্যাঁ, তাদের জন্য একটু দূরে বাসা করিয়ে দেওয়া হয়েছে। সব শুধু 7-8 ঘর আমলা আছে। শহর থেকে যাতায়াত করলে অসুবিধে হয়, তাই কর্তার আমলেই তাদের জন্য একটা পাড়ার বসানো হয়েছিল। শহর এখান থেকে কত দূর? মাইল 5 হবে। সামনের রাস্তাটা সিধে পূব দিকে শহরে গিয়েছে। এই সময় হিমাংশুবাবু বাড়ির ভিতর হইতে আসিয়া সহস্য মুখে বললেন, আসুন ব্যোমকেশবাবু, আমার অস্ত্রাগার আপনাদের দেখাই। আমরা সাগ্রহে তাহার অনুসরণ করিলাম। সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গিয়াছিল। দেওয়ান আহ্নিক করিবার জন্য উপস্থিত দেয়ানের আহ্নিক করিবার সময় উপস্থিত বলিয়া খড়ম পায়ে অন্যদিকে প্রস্থান করিলেন। হিমাংশুবাবু একটি মাঝারি আয়োজনে ঘরে আমাদের লইয়া গেলেন।
ঘরের মধ্যস্থলে টেবিলের উপর উজ্জ্বল আলো জ্বলিতেছিল। দেখিলাম মেঝে বাঘ, ভাল্লুক ও হরিণের চামড়া বিছানো রহিয়াছে। দেওয়ালে ধারে ধারে কয়েকটি আলমারি সাজানো। হিমাংশুবাবু একে একে আলমারিগুলি খুলিয়া দেখাইলেন। নানাবিধ বন্দুক, পিস্তল ও রাইফেলের আলমারিগুলি ঠাসা। এই হিংস্র অস্ত্রগুলির প্রতি লোকটির অদ্ভুত স্নেহ দেখিয়া আশ্চর্য হইয়া গেলাম। প্রত্যেকটির গুণাগুণ, কোনটির দ্বারা কবে কোন জন্তু বধ করিয়াছেন তাহার পাল্লা কতখানি, কোন রাইফেলের গুলি বাম দিক ঈষৎ প্রক্ষিপ্ত হয়, এই সমস্ত তাহার নখদর্পণে। এই অস্ত্রগুলি তিনি প্রাণান্তেও কাউকে ছুঁইতে দেন না। পরিষ্কার করা, তেল মাখানো সবই নিজে করেন। অস্ত্র দেখা শেষ হইলে আমরা সেই ঘরেই বসিয়া গল্পগুজব আরম্ভ করিলাম। নানা বিষয়ে কথাবার্তা হইল। বিভিন্ন পারিপার্শ্বিকের মধ্যে একই মানুষকে এত বিভিন্ন রূপে দেখা যায় যে তার চরিত্র সম্বন্ধে একটা অভ্রান্ত ধারণা করিয়া লওয়া কঠিন হইয়া পড়ে। কিন্তু কচ্ছিৎ স্বভাব ছদ্মবেশী মানুষের মন অত্যন্ত অন্তরঙ্গভাবে আত্মপরিচয় দিয়া ফেলে। এই ঘরে বসিয়া আয়াসীন আর অনাড়ম্বর আলোচনার ভিতর দিয়া হিমাংশুবাবুর চিত্রটিও যেন শতপ্রবৃত্ত হইয়া ধরা দিল। লোকটি যে অতিশয় সরল চিত্ত, মনটিও তাহার বন্দুকের গুলির মতো একান্ত সিধা পথে চলে, এই বিষয়ে অন্তত আমার মনে কোনো সন্দেহ রহিল না। আমাদের সঞ্চরমান আলোচনা নানা পথ ঘুরিয়া কখন অজ্ঞতাসারে বিষয় সম্পত্তি পরিচালনা, দেশের জমিদারের অবস্থা ইত্যাদি প্রসঙ্গের মধ্যে দিয়া পড়িয়াছিল। হিমাংশুবাবু এই সূত্রে নিজের সম্বন্ধে অনেক কথাই বলিলেন। প্রজাদের সঙ্গে গত কয়েক বছর ধরিয়া নিয়ত সংঘর্ষে তাহার মন তিক্ত হইয়া উঠিয়াছিল। জমিদারির প্রায় আয় বন্ধ হইয়া গিয়াছে, অথচ মামলা মোকদ্দমায় খরচের অন্ত নাই। ফলে এই কয় বছরে ঋণের মতো মাত্রা প্রায় লক্ষের কোঠায় ঠেকিয়াছে। নিজের বিষয় সম্পত্তি সম্বন্ধে এইসব গুহ্য কথা তিনি অকপটে প্রকাশ করিলেন। দেখিলাম জমিদারি সংক্রান্ত অশান্তি তাহাকে বিষয় সম্পত্তির প্রতি আরও বিতৃষ্ণ করিয়া তুলিয়াছে। বিপদের গুরুত্ব অনভিজ্ঞ বশতটি বুঝিতে পারিতেছেন না, তাই মাঝে মাঝে অনির্দিষ্ট আতঙ্কে মন শঙ্কিত হইয়া ওঠে। তখন সেই শঙ্কাকে তাড়িবার জন্য প্রিয় ব্যসন শিকারের প্রতি আরও আগ্রহ ঝুঁকিয়া পড়েন। তাহার মনের অবস্থা বর্তমানে এইরূপ। কথায় বার্তায় রাত্রি 8:30 বাজিয়া গেল। অতঃপর অন্দর হইতে আহারের ডাক আসিল। এই সময় অনাদি সরকারকে দেখিলাম। সে আমাদের ডাকিতে আসিয়াছিল। লোকটির বয়স 50 বছর হইবে। অত্যন্ত শীর্ণ কুলকুজো চেহারা, গালের মাংস চুপসিয়া অভ্যন্তরে কোন অতল গহ্বরে অদৃশ্য হইয়া গিয়াছে। ঝাঁকড়া গোপ, ওষ্ঠাধর লঙ্ঘন করিয়া চিবুকের কাছে আসিয়া পড়িয়াছে। চোখে একটা অস্বচ্ছন্দ উৎকণ্ঠিত দৃষ্টি, যেন কোনো দারুণ দুষ্কৃতি করিয়া ধরা পড়িবার ভয়ে সর্বদা সশঙ্ক হইয়া আছে। ব্যোমকেশ তাহাকে একবার তীক্ষ্ণ দৃষ্টিতে আপাদমস্তক দেখিয়া লইল। তারপর আমরা তিনজনে তাহাকে অনুসরণ করিয়া অন্দরমহলে প্রবেশ করিলাম। আর আদির পর একজন ভৃত্য আমাদের পথ দেখাইয়া শয়নকক্ষে লইয়া গেল। ভৃত্যটির নাম ভুবন, সেই হিমাংশুবাবুর খাস বেয়ারা। শয়নকক্ষে ইজি চেয়ারে বসিয়া আমরা সিগারেট ধরাইলাম। ভুবন মশারি ফেলিয়া জলের কুজো হাতের কাছে রাখিয়া ঘরের এটা ওটা ঝাড়িয়া ঝাড়ন স্কন্ধে প্রস্থান করিতেছিল। ব্যোমকেশ তাহাকে ডাকিয়া বলিল, তুমি তো হরিনাথ মাস্টারকে 6 মাস ধরে দেখছো, সে কি সবসময় চশমা পরে থাকতো? আমরা যে চুরি তদন্ত করিতে আসিয়াছি তাহা ভুবন বোধ করি জানিত, তাই কথা কইবার সুযোগ পাই সে উৎসুকভাবে বলিল, আগে হ্যাঁ, 24 ঘন্টাই তো চশমা পরে থাকতেন। একদিন চশমা না পরে স্নান করতে যাচ্ছিলেন, হোঁচট খেয়ে পড়ে গেলেন। বিনা চশমায় তিনি এক পাও চলতে পারতেন না বাবু। ব্যোমকেশ বলিল, আচ্ছা, তার জুতো কজোড়া ছিল বলতে পারো? ভুবন হাসিয়া বলল, জুতো আবার কজোড়া থাকবে বাবু? 1 জোড়া, তাও সরকার থেকে কিনিয়ে দেওয়া হয়েছিল। যে জোড়া পরে তিনি এসেছিলেন সে তো এমন ছেঁড়া যে কুকুরেও খায় না। আমরা সেই দিন সেই জুতো টান মেরে আস্তা করে ফেলে দিয়েছিলাম বটে। আচ্ছা, মাস্টারের ঘরের দেয়ালে যে একটা মা কালীর ছবি টাঙানো রয়েছে, সেটা কি মাস্টারের সঙ্গে করে এনেছিল? আগে না হুজুর, মাস্টারবাবু একটি খড়কে কাঠিও সঙ্গে করে আনেননি। ও ছবি দেওয়ানজির কাছ থেকে মাস্টারবাবু একদিন এনে নিজের ঘরে টাঙিয়েছিলেন। বুঝেছি। ব্যোমকেশ একটু চুপ করিয়া থাকিয়া বলিল, আচ্ছা, তুমি এখন যেতে পারো। ভুবন জিজ্ঞাসা করিল, আর কিছু চাই না হুজুর? না। আচ্ছা, ভালো কথা, একটা কাজ করতে পারো? বাড়িতে পাজি আছে নিশ্চয়ই, একবার আনতে পারো? ভুবন বোধ করি মনে মনে একটু বিস্মিত হইল, কিন্তু সেই জমিদার বাড়ির লেফাফাদুরস্থ চাকর, সে তার ভাব প্রকাশ না করিয়া বলিল, এখনই কি চাই হুজুর? এখন হলে ভালো হয়।
যে আজ্ঞে এনে দিচ্ছি। ভুবন বাহির হইয়া গেল। আমরা নীরবে ধূমপান করিতে লাগিলাম। 5 মিনিট কাটিয়া গেল। তারপর হঠাৎ অতি সন্নিকটে একটানা বিকট একটা আর্তনাদ শুনিয়া আমরা ধর্মর করিয়া সোজা হইয়া বসিলাম। কিন্তু তখনই বুঝিলাম অনৈসর্গিক কিছু নয়, শেয়াল ডাকিতেছে। 5-6টা শৃগাল একত্র হইয়া নিকটেই কোনো স্থান হইতে সন্নিহিত ঊর্ধ্বস্বরে জাম ঘোষণা করিতেছে। এত নিকট হইতে শব্দটা আসিতেছে বলিয়া হঠাৎ চমকিয়া উঠিয়াছিলাম। এই সময় ভুবন পাজি হাতে ফিরিয়া আসিল। আমি বলিয়া উঠলাম, ও কি হে, বাড়ির এত কাছে শিয়াল ডাকছে? শেয়ালের ডাক তখন থামিয়াছে। ভুবন হাসি চাপিয়া বলিল, আসল শেয়াল নয় হুজুর, বেবি দিদি আজ সন্ধ্যে থেকে বায়না ধরেছিলেন দেয়ান ঠাকুরের কাছে শেয়াল ডাক শুনবেন, তাই তিনিই ডাকছেন। আমি বললাম, হ্যাঁ, আর সন্ধ্যেবেলা বেবি বলছিল বটে, কিন্তু আশ্চর্য ক্ষমতা তো দেওয়ানজির, একবারে অবিকল শেয়ালের ডাক, কিচ্ছু বুঝবার জো নেই। ভুবন বলল, আগে হ্যাঁ হুজুর, দেওয়ান ঠাকুর চমৎকার জন্তু জানোয়ারের ডাকতে পারেন বলিয়া পাজি ব্যোমকেশের পাশে টেবিলের উপর রাখিল। ব্যোমকেশের দিকে চাহিয়ে দেখিলাম সে যেন হঠাৎ পাথরের মূর্তিতে পরিণত হইয়া গিয়াছে। চোখের দৃষ্টি স্থির, সর্বাঙ্গের পেশি টান টান হইয়া শক্ত হইয়া আছে। আমি সমস্যায় বলিয়া উঠিলাম, কি হে? ব্যোমকেশের হঠাৎ যেন চমক ভাঙিল। চোখের সম্মুখ দিয়া হাতটা একবার চালাইয়া বলিল, কিছু না, এই যে পাজি এনেছ, বেশ, তুমি এখন যেতে পারো। ভুবন প্রস্থান করিল। ব্যোমকেশ পাজিটা তুলিয়া লইয়া তাহার পাতা উল্টাইতে লাগিল। খানিক পরে একটা পাতায় আসিয়া তাহার দৃষ্টির ঊর্ধ্ব হইল। সেই পাতাটা পড়িয়া সে পাজি আমার দিকে অগ্রসর করিয়া দিয়া বলিল, এই দেখো। মনে হইল তাহার গলার স্বর উত্তেজনায় ঈষৎ কাঁপিয়া গেল। পাজির নির্দিষ্ট পাতাটা পড়িলাম। দেখিলাম যে রাত্রে মাস্টার নিরুদ্দেশ হইয়া যায় সে রাত্রিটা ছিল অমাবস্যা। পরদিন সকাল 7টার সময় গাত্রোত্থান করিয়া প্রাতঃকৃত্য সমাপনান্তে বাহিরে আসিয়া দেখিলাম তখন সমস্ত বাড়িটা সুপ্ত। একজন ভৃত্য বারান্দা ঝাড় দিতেছিল। তাহাকে জিজ্ঞাসা করিয়া জানা গেল যে শীতকালে বেলা 8টা সাড়ে 8টার পূর্বে কেহ শয্যা ত্যাগ করে না, ইহাই এই বাড়ির রেওয়াজ। এই 1.5 ঘন্টা সময় কি করিয়া কাটানো যায়? আকাশে একটু কুয়াশার আভাস ছিল। সূর্যের আলো ভালো করিয়া ফোটে নাই। আমার মন উৎসুক করিয়া উঠিল। বললাম, চলো ব্যোমকেশ, এখন তো তোমার কোনো কাজ হবে না, জঙ্গলে গিয়ে 2-4টে পাখি মারা যাক, তারপর এদের ঘুম ভাঙলে ফিরে আসা যাবে। প্রথম বন্দুক চালাইতে শিখিয়া আগ্রহের মতো কিছু বেশি হইয়াছিল। মনে হইতেছিল যাহা পাই তার দিকে লক্ষ্য করিয়া বন্দুক ছুড়িয়া দিই। বিশেষত কাল বন্দুক দুটো কুমার বাহাদুর এখানেই রাখিয়া গিয়াছিলেন। টোটাও কোটের পকেটে কয়েকটা অবশিষ্ট ছিল। ব্যোমকেশ খানিক চিন্তা করিয়া বলল, চলো। বন্দুক কাঁধে ফেলিয়া বাহির হইলাম। যে চাকরটা ঝাড় দিতেছিল তাহাকে প্রশ্ন করায় সে জঙ্গলে যাইবার রাস্তা দেখাইয়া দিল। বলিল, এই পথে সিধা যাইলে বাড়ির পাশ দিয়া জঙ্গলে প্রবেশ করিতে পারিব। আমরা সবুজ ঘাসে ভরা চারণভূমির ওপর দিয়া চলিলাম। কুয়াশার জন্য ঘাসে শিশির পড়ে নাই, জুতা ভিজিল না। চলিতে চলিতে দেখিলাম সম্মুখে 1 মাইল দূরে বনের গাছগুলি গাঢ় বর্ণাকার হইয়াছে। তাহার কোলের কাছে বালুবেলা অর্ধচন্দ্রাকারে পড়িয়া আছে। দূর হইতে অস্পষ্ট আলোকে দেখিলে মনে হয় যেন একটা লম্বা খাল জঙ্গলের পাদমূলে বেষ্টন করিয়া পড়িয়াছে। আমরা যেদিকে চলিয়াছিলাম সেই দিকে তাহার দক্ষিণ প্রান্তটা ক্রমশ সংকুচিত হইয়া একটা অনুচ্চ পাহাড়ের কাছে আসিয়া শেষ হইয়া গিয়াছে। অতঃপর দক্ষিণ দিকে আর বাড়ি নাই। মিনিট 15 হাঁটিবার পর পূর্বোক্ত পাহাড়ের কাছে আসিয়া পৌঁছিলাম। দেখিলাম পাহাড় একটা নয়, 2টা। কোনো কালে হয়তো বালুর দক্ষিণ দিকে জলরোধ করিবার জন্য একটা উঁচু মাটির বাঁধ দেওয়া হইয়াছিল। বর্তমানে সেটা দ্বিধাভিন্ন হইয়া গিয়াছে। মাঝখানে আন্দাজ 15 হাত চওড়া একটা প্রণালী একদিকে সবুজ ঘাসে ভরা মাঠের সহিত অপর দিকের বালুর চওড়ার সংযোগ স্থাপন করিয়াছে। আমরা নিকটের ঢিবিটার উপর উঠিলাম। সম্মুখে নিচের দিকে চাহিয়া দেখিলাম গঙ্গা যমুনা সঙ্গমের মতো একটা ক্ষীণ রেখা ঘাসের সীমানা নির্দেশ করিয়া দিতেছে। তাহার পরেই অনিশ্চিত ভয়সংকুল বালুর এলাকা আরম্ভ হইয়াছে। ইহার মধ্যে ঠিক কোন খানটায় সেই ভয়ানক চোরাবাড়ি কে বলিতে পারে? বাঁধের ওপর উঠিয়া যে বস্তুটি প্রথমে চোখে পড়িয়াছিল তাহার কথা এখন বলি নাই। সেটি একটি অতি জীর্ণ ক্ষুদ্র কুঁড়ে ঘর। বাঁধের ভাঙনের দক্ষিণ মুখটি আগুলিয়া এই কুটির পরিপরি হইয়াও কোনো মতে দাঁড়াইয়া আছে। উচ্চতা এত কম যে পাড়ের আড়াল হইতে তাহার মটকা দেখা যায় না। ছিটা বেড়ার দেওয়াল
মাটি লেপিয়া জলবৃষ্টি নিবারণের চেষ্টা হইয়াছিল। এখন প্রায় সর্বত্র মাটি খসিয়া গিয়া জীর্ণ ওই ধারা হাড় পাজর বাহির হইয়া পড়িয়াছে। উপরে দুচারা খড়ের চালটিও প্রায় উলঙ্গ, খড় পচিয়া ঝরিয়া পড়িয়াছে, কোথাও বা গলিত অবস্থায় ঝুলিতেছে। বোধ করি 4-5 বছরের মধ্যে ইহাতে কেহ বাস করে নাই। বনের ধারে লোকালয় হইতে বহু দূরে এইরূপ নিঃসঙ্গ একটি কুটির দেখিয়া আমাদের ভারী বিস্ময় বোধ হইল। ব্যোমকেশ বলিল, তাই তো, চলো তো একবার দেখা যাক। আমরা ফিরিয়া বাঁধ হইতে নামিবার উপক্রম করিতেছি, এমন সময় আকাশে সাঁই সাঁই শব্দ শুনিয়া চোখ তুলিয়া দেখি এক ঝাঁক বন পায়রা মাথার উপর দিয়ে উড়িয়া যাইতেছে। ব্যোমকেশ ক্ষিপ্র হস্তে বন্দুকের টোটা ভরিয়া ফায়ার করিল। আমার একটু দেরি হইয়া গেল। যখন বন্দুক তুলিলাম তখন পায়রার ঝাঁক পাল্লার বাহিরে চলিয়া গিয়াছে। ব্যোমকেশের আওয়াজে একটা পায়রা নিম্নে বালুকার উপর পড়িয়া ছিল। সেটাকে উদ্ধার করিবার জন্য সম্মুখ দিয়ে নামিয়া গিয়া দেখিলাম সেই পথে নামা নিরাপদ নয়। পথ এত বেশি ঢালু যে পা হড়কাইয়া পড়িয়া যাইবার সম্ভাবনা। ব্যোমকেশ হাসিয়া বলিল, এত তাড়াতাড়ি কিসের হে, মরা পাখি তো আর উড়ে পালাবে না, চলো ওই দিক দিয়ে ঘুরে যাওয়া যাক, ঘুরে ঘরটাও দেখা হবে। তখন যে পথে উঠিয়াছিলাম সেই পথে নামিয়া বাঁধের ভাঙনের মুখে উপস্থিত হইলাম। কুটিরের মধ্যে প্রবেশ করিয়া দেখিলাম তাহাতে সম্মুখে পশ্চাতে 2টি দ্বার আছে। যেটা দিয়ে প্রবেশ করিলাম তাহার কবাট নাই, কিন্তু যেটা বালুর দিকে সেটাতে এখনও একটা বাখারির আগর লাগিয়া আছে। ঘরের মধ্যে মনুষ্যের ব্যবহারের উপযোগী কিছুই নাই। মেঝে বোধহয় পূর্বে গোময় লিপ্ত ছিল, এখন তার উপর ঘাস গড়ে আছে। পচা খড় চাল হইতে পড়িয়া স্থানটিকে আকীর্ণ করিয়া রাখিয়াছে। ঘরটি চড়ায় 6-7 হাতের বেশি হইবে না, কিন্তু দৈর্ঘ্যে 2 বাঁধের মধ্যবর্তী স্থানটা সমস্ত জুড়িয়া আছে। এদিক হইতে বালুর দিক হইতে যাইতে হইলে ঘরের ভিতর দিয়ে যাইতে হয়, অন্য কোনো পথ নাই। ব্যোমকেশ ঘরের অপরিষ্কার মেঝে ভালো করিয়া পর্যবেক্ষণ করিয়া বলিল, সম্প্রতি এ ঘরে কোনো মানুষ এসেছে, এখানে খড়গুলো চেপে গেছে, দেখেছ? ওই কোণে কিছু একটা টেনে সরিয়েছে। এই ঘরে মানুষের যাতায়াত আছে। মানুষের যাতায়াত থাকা কিছু বিচিত্র নয়। রাখাল বালকের এদিকে গরু চড়াইতে আসে, হয়তো এই ঘরের মধ্যে খেলা করিয়া তারা দিক প্রহর যাপন করে, তা হবে বলিয়া আমি অন্য দ্বারের আড়গোল খুলিয়া বাহির হইলাম। মনটা পাখির দিকেই পড়িয়াছিল, কিন্তু পাখি কোথায়? পাখিটা সম্মুখেই পড়িয়াছিল, লক্ষ্য করিয়াছিলাম, অথচ কোথাও তার চিহ্নমাত্র বিদ্যমান নাই। আমি আশ্চর্য হইয়া ব্যোমকেশকে ডাকিয়া বললাম, ওহে, তোমার পাখি কই? সত্যি কি মরা পাখি উড়ে গেল নাকি? ব্যোমকেশ বাহির হইয়া আসিল। সেও চারিদিকে চক্ষু ফিরাইল, কিন্তু পাখির একটা পালকও কোথাও দেখা গেল না। ব্যোমকেশ আস্তে আস্তে বলিল, তাই তো, একটু এগিয়ে দেখা যাক, হয়তো আশেপাশে কোথাও আছে বলিয়া আমি বালুর উপর পদার্পণ করিতে যাইব। ব্যোমকেশের একটা হাত বিদ্যুৎ বেগে আসিয়া আমার কোটের কলার চাপিয়া ধরিল। থামো। কী হলো? আমি অবাক হইয়া তাহার মুখের পানে তাকাইলাম। বাড়ির ওপর পা বাড়িও না। সদ্য ছোড়া কার্তুজের শূন্য খোলটা ব্যোমকেশ পকেটেই রাখিয়াছিল, এখন সেটা বাহির করিল। সম্মুখ দিকে প্রায় 20 হাত দূরে বালুর উপর ছড়িয়া দিয়া বলিল, ভালো করে লক্ষ্য করো। চাপা উত্তেজনায় তাহার স্বর প্রায় রুদ্ধ হইয়া গিয়াছিল। লাল রঙের খোলটা পরিষ্কার দেখা যাইতেছিল। সেই দিকে স্থির দৃষ্টিতে তাকাইয়া রখিলাম। দেখিতে দেখিতে আমার মাথার চুল খাড়া হইয়া উঠিল। কি সর্বনাশ! কার্তুজ খোলের ভারী দিকটা নামিয়া গিয়া সেটা খাড়া হইয়া দাঁড়াইয়া উঠিল, তারপর নিঃশব্দে বালুর মধ্যে অদৃশ্য হইয়া গেল। এই চোরাবালি! এবং ইহাতেই আমি গবেটের মতো এক্ষুনি পদার্পণ করিতে যাইতেছিলাম। ব্যোমকেশ বাধা না দিলে আজ আমার কী অবস্থা হইত ভাবিয়া শরীরে রক্ত ঠান্ডা হইয়া গেল। ব্যোমকেশের চোখ দুটো উত্তেজনায় জল করিয়া জ্বলিতেছিল। তাহার ওষ্ঠাধর বিভক্ত হইয়া দাঁতগুলো ক্ষণকালের জন্য দেখা গেল। সে বলিল, দেখলে? উহ, কি ভয়ানক, কি ভয়ানক! আমি কম্পিউটার স্বরে বলিলাম, ব্যোমকেশ, তুমি আজ আমার প্রাণ বাঁচিয়েছ। আমার কথা যেন শুনিতেই পায় নাই। এমনিভাবে সে কেবল অস্ফুট স্বরে বলিতে লাগিল, কি ভয়ানক, কি ভয়ানক! দেখিলাম তাহার মুখের রং ফ্যাকাশে হইয়া গেলেও চোখের দৃষ্টি ও চোয়ালের হাড় কঠিন হইয়া উঠিয়াছে। অতঃপর ব্যোমকেশ কুটিরে চাল হইতে কয়েক টুকরা বাখারি ভাঙিয়া আনিল। একটি একটি করিয়া সেগুলি বালুর উপর নিক্ষেপ করিতে লাগিল। দেখা গেল ঘাসের সীমানার প্রায় 10 হাত দূর হইতে চোরাবালি আরম্ভ হইয়াছে। কোথায় গিয়া শেষ হইয়াছে তাহা জানা গেল না, কারণ যতদূর পর্যন্ত বাখারি ফেলা হইল সব বাখারি ডুবিয়া গেল। পুরাতন বাঁধের অর্ধচন্দ্রাকৃতি বাহুবেষ্টন
এই চোরাবালিকেই ঘিরিয়া রাখিয়াছে। অতীত যুগের কোনো সদাশয় জমিদার হয়তো প্রজাদের জীবন রক্ষার্থেই এই বাদ করিয়াছিলেন, তারপর কালক্রমে বাদও ভাঙিয়া গিয়াছে, তাহার উদ্দেশ্য লোকে ভুলিয়া গিয়াছে। চোরাবালির পরিধি নির্ণয় যথাসম্ভব শেষ করিয়া আমরা আবার কুটিরের ভিতর দিয়া বাহিরে আসিলাম। ব্যোমকেশ বলিল, অজিত, আমরা চোরাবালির সন্ধান পেয়েছি, এ কথা যেন ঘুণাক্ষরে কেউ জানতে না পারে, বুঝেছ? আমি ঘাড় নাড়িলাম। ব্যোমকেশ তখন কুটিরের সম্মুখে কোমরে হাত দিয়া দাঁড়াইয়া বলিল, বাহ, ঘরটি কি চমৎকার জায়গায় দাঁড়িয়ে আছে দেখেছ? পিছনে 15 হাত দূরে চোরাবালি, সামনে 20 হাত দূরে গভীর বন, দুধারে বাঁধ। কে এটি তৈরি করেছিল জানতে ইচ্ছে করে। কুয়াশা কাটিয়া গিয়া বেশ রৌদ্র উঠিয়াছিল। আমি বনের দিকে তাকাইয়া দেখিলাম গাছের ছায়ার নিচ দিয়া একজন হাফ প্যান্ট পরিহিত লোক কাঁধে বন্দুক লইয়া দীর্ঘ পদক্ষেপে আমাদের দিকে আসিতেছে। গাছের ছায়ার বাহিরে আসিলে দেখিলাম হিমাংশুবাবু। হিমাংশুবাবু দূর হইতে হাঁকিয়া বললেন, আপনারা কোথায় ছিলেন? আমি জঙ্গলের মধ্যে খুঁজে বেড়াচ্ছি। ব্যোমকেশ মৃদু কণ্ঠে বলিল, অজিত, মনে থাকে জানো, চোরাবালি সম্বন্ধে কোনো কথা নয়। তারপর গলা চড়াইয়া বলিল, অজিতের পাল্লায় পড়ে পাখি শিকারে বেরিয়ে পড়েছিলাম। পাখিরা অবশ্য বেশ অক্ষত শরীরেই আছে, কিন্তু আর্মস অ্যাক্টের বিরুদ্ধে অজিত যেরকম অভিযান আরম্ভ করেছে, শিগগির পুলিশের হাতে পড়বে। আমি বললাম, এবার কলকাতায় গিয়েই একটা বন্দুকের লাইসেন্স করাবো। হিমাংশুবাবু আমাদের মধ্যে আসিয়া দাঁড়াইলেন, বন্দুক নামাইয়া বললেন, তারপর কিছু পেলেন? কিচ্ছু না, আপনি একবারে রাইফেল নিয়ে বেরিয়েছেন যে, বলিয়া ব্যোমকেশ স্যার অস্ত্রটির দিকে তাকাইল। হিমাংশুবাবু বললেন, হ্যাঁ, সকালে উঠেই শুনলাম জঙ্গলে নাকি বাঘের ডাক শোনা গেছে, তাই তাড়াতাড়ি রাইফেল নিয়ে বেরিয়ে পড়ল। চাকরটা বলল, আপনারা এদিকেই এসেছেন। একটু ভাবনা হলো, কারণ হঠাৎ যদি বাঘের মুখে পড়েন তাহলে আপনাদের পাখি মারা বন্দুক আর 10 নম্বরের ছড়রা কোনো কাজেই লাগবে না। ব্যোমকেশ জিজ্ঞাসা করিল, বাঘ এসেছে কার মুখে শুনলেন? হিমাংশুবাবু বললেন, ঠিক যে এসেইছে এ কথা জোর করে কেউ বলতে পারছে না। আমার গয়লাটা বলছিল যে গরুগুলো সমস্ত রাত খোয়ারে ছটফট করেছে, তাই তার আন্দাজ তারা হয়তো বাঘের গন্ধ পেয়েছে। তাছাড়া দেওয়ানজি বলছিলেন তিনি নাকি অনেক রাত্রে বাঘের ডাকের মতো একটা আওয়াজ শুনতে পেয়েছেন। যা হোক, চলুন এবার ফেরা যাক, এখনও চা খাওয়া হয়নি। হাতের ঘড়ি দেখিয়া ব্যোমকেশ বলিল, 8:30, চলুন। আচ্ছা, এই পোড়ো ঘরটা কার? এরকম নির্জন স্থানে কে এই ঘর তৈরি করেছিল? কেনই বা করেছিল? কিছু জানেন কি? হিমাংশুবাবু বললেন, জানি বই কি, চলুন, যেতে যেতে বলছি। 3 জনে বাড়ির দিকে অগ্রসর হইলাম। হিমাংশুবাবু চলিতে চলিতে বললেন, বছর 4-5 আগে, ঠিক কবছর হলো বলতে পারছি না, তবে বাবা মারা যাওয়ার পর হঠাৎ একদিন আমার বাড়িতে এক বিরাট তান্ত্রিক সন্ন্যাসী এসে হাজির হলেন। ভয়ঙ্কর চেহারা, মাথায় জটার মতো চুল, অজস্র গোপ দাড়ি, 5 হাত লম্বা এক সাজওয়ান, পরনে স্রেফ একটি নেংটি, চোখ দুটো লাল টকটক করছে। আমার দিকে তাকিয়ে অত্যন্ত দৃঢ়ভাবে তুইতকরি করে বললেন যে তিনি কিছুদিন আমার আশ্রয়ে অতিথি থেকে সাধনা ভজনা করতে চান। সাধু সন্ন্যাসীর উপর আমার বিশেষ ভক্তি নেই, ওসব বুজরুকি আমার সহ্য হয় না। বিশেষত ভেগধারীদের অধ্যত্ত আর স্পর্ধা আমি বরদাস্ত করতে পারি না। আমি তৎক্ষণাৎ তাকে দূর করে দিচ্ছিলাম, কিন্তু দেওয়ানজি মাঝ থেকে বাধা দিলেন। তার বোধহয় তান্ত্রিক ঠাকুরকে দেখেই খুব ভক্তি হয়েছিল। তিনি আমাকে অনেক করে বোঝাতে লাগলেন, প্রত্যবায়, অভিসম্পাদ প্রভৃতির ভয়ও দেখালেন, কিন্তু আমি এই উলঙ্গ লোকটাকে বাড়িতে থাকতে দিতে কিছুতেই রাজি হলুম না। তখন দেওয়ানজি তান্ত্রিক ঠাকুরের সঙ্গে মোকাবেলা করে ঠিক করলেন যে তিনি আমার জমিদারির মধ্যে কোথাও কুড়ে বেঁধে থাকবেন, আর ভাণ্ডার থেকে তার নিয়মিত সিঁড়ে দেওয়া হবে। দেওয়ানজি আগ্রহ দেখে আমি অবতা রাজি হয়ে গেলাম। বাবাজি তখন এই জায়গাটি পছন্দ করে কুড়ে বাঁধলেন। মাস 6 এখানে ছিলেন, কিন্তু তার মধ্যে আমার সঙ্গে তার আর দেখা হয়নি। তবে দেওয়ানজি প্রায়ই যাতায়াত করতেন। শেষ পর্যন্ত তার ভক্তি এতই বেড়ে গিয়েছিল যে শুনতে পাই তিনি বাবাজির কাছ থেকে মন্ত্রও নিয়েছিলেন। অবশ্য উনি আগেই শাক্ত ছিলেন, কিন্তু এতটা বাড়াবাড়ি ছিল না। যাও, বাবাজি একদিন হঠাৎ সরে পড়লেন, সেই থেকেও ঘরটা খালি পড়ে আছে। গল্প শুনিতে শুনিতে বাড়িতে আসিয়া পৌঁছিলাম। চায়ের সরঞ্জাম প্রস্তুত ছিল। বারান্দার টেবিল পাতিয়া তাহার উপর চা, কচুরি, পাখির মাংসের কাটলেট, ডিমের অমলেট ইত্যাদি বহুবিধ লোভনীয় আহার্য ভুবন খানসামা সাজাইয়া রাখিতেছিল। আমরা বিনা বক্ষবায় চেয়ার টানিয়া লইয়া উক্ত আহার্য বস্তুর সৎকারে প্রবৃত্ত হইলাম। সৎকার কার্য অল্পদূর অগ্রসর হইয়াছে, এমন সময় বারান্দার সম্মুখে মোটর আসিয়া থামিল। কুমার ত্রিদীপ অবতরণ করিলেন। মোটরের পশ্চাতে আমাদের সুটকেস কয়টা বাঁধা ছিল, সেগুলি নয়বার হুকুম দিয়া কুমার আমাদের মধ্যে আসিয়া বসিলেন।
ব্যোমকেশের দিকে তাকাইয়া জিজ্ঞাসা করিলেন, কদ্দূর? ব্যোমকেশ অনিশ্চিতভাবে মাথা নাড়িল, বলিল, বেশি দূর নয়, তবে 2-1 দিনের মধ্যেই একটা হেস্তনেস্ত হয়ে যাবে আশা করি। আজ একবারে শহরে যাওয়া দরকার, পুলিশের কাছ থেকে কিছু খোঁজ খবর নিতে হবে। কুমারত্রীটি বললেন, বেশ তো, চলুন, আমার গাড়িতেই ঘুরে আসা যাবে। এখন বেরোলে বেলা 12টার মধ্যেই ফেরা যাবে। ব্যোমকেশ মাথা নাড়িল, আমার একটু সময় লাগবে, সন্ধ্যের আগে ফেরা হবে না, একেবারে খাওয়া দাওয়া করে বেরোলে বোধ হয় ভালো হয়। কুমার বললেন, সে কথাও মন্দ নয়। হিমাংশু, তুমিও চলো না হে, খুব খানিকটা হই হই করে আসা যাক, অনেকদিন শহরে যাওয়া হয়নি। হিমাংশুবাবু কুণ্ঠিতভাবে বললেন, না ভাই, আমার আজ একটু কাজ আছে, আজকে হবে না। ব্যোমকেশ বলল, না, আপনার গিয়ে কাজ নেই, অজিত থাকুক, আমরা দুজনে গেলেই যথেষ্ট হবে, বলিয়া কুমারের দিকে তাকাইল। তাহার চাউনিতে বোধ হয় কোনো ইশারা ছিল, কারণ কুমার বাহাদুর পুনরায় কি একটা বলিতে গিয়েও থামিয়া গেলেন। বেলা 11টার সময় ব্যোমকেশ কুমারের গাড়িতে বাহির হইয়া গেল। যাইবার আগে আমাকে বলিয়া গেল, চোখ দুটা বেশ ভালো করে খুলে রেখো, আমার অবর্তমানে যদি কিছু ঘটে লক্ষ্য রেখো। তাহাদের গাড়ি ফটক হইতে বাহির হইয়া যাইবার পর হিমাংশুবাবুর মুখ দেখিয়া বোধ হইল তিনি যেন পরিত্রাণের আনন্দে উৎফুল্ল হইয়া উঠিয়াছেন। আমরা তাহার বাড়িতে আসিয়া অধিষ্ঠিত হওয়াতে তিনি যে সুখী হইতে পারেন নাই, এই সন্দেহ আবার আমাকে পীড়া দিতে লাগিল। দিওয়ান কালীঘটিও উপস্থিত ছিলেন। তিনি অতিশয় বুদ্ধিমান ব্যক্তি। আমাদের মুখের ভাব হইতে তাহার মনের কথা আন্দাজ করিয়াছিলেন কিনা বলিতে পারি না, কিন্তু তিনি আমাকে ডাকিয়া লইয়া বারান্দার চেয়ারে উপবেশন করিয়া নানা বিষয়ে সম্ভাষণ করিতে লাগিলেন। হিমাংশুবাবুও কথাবার্তায় যোগ দিলেন। ব্যোমকেশ সম্বন্ধে আলোচনা বেশি হইল। ব্যোমকেশের কীর্তিকলাপ প্রচার করিতে আমি কোনোদিনই পশ্চাৎপদ নই। সে যে কত বড় ডিটেকটিভ তাহা বহু উদাহরণ দিয়া বুঝাইয়া দিলাম। তাহার সাহায্য পাওয়া যে কতখানি ভাগ্যের কথা সে ইঙ্গিত করিতেও ছাড়িলাম না। শেষে বলিলাম, হরিনাথ মাস্টার যে বেঁচে নেই, এ কথা আর কেউ এত শিগগির বার করতে পারত না। দুজনেই চমকে উঠিলেন। বেঁচে নেই? কথাটা বলিয়া ফেলা উচিত হইল কিনা বুঝিতে পারিলাম না। ব্যোমকেশ অবশ্য বারণ করে নাই, তবু মনে হইল না বলিলেই বোধ হয় ভালো হইত। আমি নিজেকে সম্বরণ করিয়া লইয়া রহস্যপূর্ণ সঞ্চালন করিলাম। বুঝলাম যথাসময়ে সব জানতে পারবেন। অতঃপর 12টা বাজিয়ে গিয়াছে দেখি আমরা উঠিয়া পড়িলাম। কালীঘটি ও হিমাংশুবাবু আমার অনিচ্ছা লক্ষ্য করিয়া আর কোনো প্রশ্ন করিলেন না, কিন্তু হরিনাথের মৃত্যু সংবাদ যে তাহাদের দুজনকেই বিশেষভাবে নাড়া দিয়াছে তাহা বুঝিতে কষ্ট হইল না। দুপুরবেলাটা বোধ করি নিঃসঙ্গভাবে ঘরে বসিয়াই কাটাইতে হইত, কারণ হিমাংশুবাবু আহারের পর একটা জরুরি কাজের উল্লেখ করিয়া অন্দরমহলে প্রস্থান করিয়াছিলেন, কিন্তু বেবি আসিয়া আমাকে সঙ্গদান করিল। সে আসিয়া প্রথমেই ব্যোমকেশের খোঁজখবর লইল এবং সকালবেলা মেনি সন্তান প্রসব এর জন্য যে আসিতে পারে নাই বলিয়া যথোচিত দুঃখ জ্ঞাপন করিল। তারপর আমাকে নানা প্রকার বিচিত্র প্রশ্ন জিজ্ঞাসা করিয়া ও নিজেদের পারিবারিক বহু গুপ্ত রহস্য প্রকাশ করিয়া গল্প জমাইয়া তুলিল। হঠাৎ একসময় বেবি বলিল, মা আজ 3 দিন ভাত খাননি। আমি জিজ্ঞাসা করিলাম, তার অসুখ করেছে বুঝি? মাথা নাড়িয়া গম্ভীরভাবে বেবি বলল, না, বাবার সঙ্গে ঝগড়া হয়েছে। এ বিষয়ে তাহাকে প্রশ্ন করিয়া আরও কিছু সংবাদ সংগ্রহ করা ভদ্রচিত হইবে কি না ভাবিতেছি। এমন সময় খোলা জানলা দিয়া দেখিলাম একটা সবুজ রঙের সিডান বডির মোটর গ্যারেজ হইতে বাহির হইয়া নিঃশব্দে চলিয়া যাইতেছি। আমি তাড়াতাড়ি উঠিয়া জানলার সম্মুখে গিয়া দাঁড়াইলাম। গাড়িখানি সাবধানে ফটক পার হইয়া শহরের দিকে মোড় লইয়া অদৃশ্য হইয়া গেল। দেখিলাম চালক স্বয়ং হিমাংশুবাবু। গাড়ির অভ্যন্তরে কেউ আছে কিনা দেখা গেল না। বেবি আমার পাশে দাঁড়াইয়া বলিল, আমাদের নতুন গাড়ি। ফিরিয়া আসিয়া বসিলাম। হিমাংশুবাবু ঠিক যেন চোরের মতো মোটর লইয়া বাহির হইয়া গেলেন। কোথায় গেলেন, সঙ্গে কেউ ছিল কি? তিনি গোড়া হইতেই আমাদের কাছে একটা কিছু লুকাইবার চেষ্টা করিতেছেন। আমাদের আগমন তাহার কোনো কাজে বাধা দিয়াছে, তাই তিনি ভিতরে ভিতরে অধীর হইয়া পড়িয়াছেন, অথচ বাহিরে কিছু করিতে পারিতেছেন না। এই ধরনের ক্রমেই আমার মনে দৃঢ়তর হইতে লাগিল, তবে কি তিনি হরিনাথের অন্তর্ধানের গূঢ় রহস্য কিছু জানেন? তিনি কি জানিয়া শুনিয়া কাউকে আড়াল করিবার চেষ্টা করিতেছেন? ভীত দৃষ্টি রুগ্নকায় অনাদি সরকারের কথা মনে পড়িল। সে কাল প্রভুর পায়ে ধরিয়া কাঁদিতেছিল। কী জন্য? ও মহাপাপ করিনি, কোন মহাপাপ হইতে নিজেকে স্খলন করিবার চেষ্টা করিতেছিল? বেবি আজ আমাকে একটা নতুন খবর দিল। হিমাংশুবাবু ও তার স্ত্রীর মধ্যে ঝগড়া চলিতেছে। ঝগড়া এতদূর গড়াইয়াছে যে স্ত্রী 3 দিন আহার করেন নাই। কী লইয়া ঝগড়া? হরিনাথ মাস্টার কি
এই কলহ রহস্যের অন্তরালে লুকাইয়া আছে? তুমি ছবি আঁকতে পারো? বেবির প্রশ্নে ছিন্নজাল হইয়া গেল। অন্য মানুষকে ভাই বললাম, জানি। ঝামর চুল ঝুলাইয়া বেবি ছুটিয়া চলিয়া গেল। কোথায় গেল ভাবিতেছে, এমন সময় সে একটা খাতা ও পেন্সিল লইয়া ফিরিয়া আসিল। খাতা ও পেন্সিল আমার হাতে দিয়া বলল, একটা ছবি এঁকে দাও না, খুব ভালো ছবি। খাতাটা বেবির অঙ্কের খাতা। তার প্রথম পাতায় পাকা হাতে লেখা রইয়াছে, শ্রীমতী বেবি রানী দেবী। জিজ্ঞাসা করিলাম, কি তোমার মাস্টারমশাইয়ের হাতের লেখা? বেবি বলল, হ্যাঁ। খাতার পাতা উল্টাতে উল্টাতে আশ্চর্য হইয়া গেলাম। বেশিরভাগই উচ্চ গণিতের অঙ্ক। বেবির হাতের লেখা, যোগ বিয়োগ খুব অল্পই আছে। আবার জিজ্ঞাসা করিলাম, এসব অঙ্ক কে করেছে? বেবি বলল, মাস্টারমশাই, তিনি খালি আমার খাতায় অঙ্ক করতেন। দেখিলাম মিথ্যা নয়। খাতার অধিকাংশ পাতাই মাস্টারের কঠিন দীর্ঘ অঙ্কের অক্ষরে পূর্ণ হইয়া আছে। কি ব্যাপার কিছুই বুঝিতে পাইলাম না। একটি ছোট্ট মেয়েকে গণিতের গোড়ার কথা শিখাইতে গিয়া কলেজে শিক্ষিতব্য উচ্চ গণিতের অবতারণার সার্থকতা কি? খাতার পাতাগুলি উল্টাইয়া পাল্টাইয়া দেখিতে দেখিতে এক স্থানে দৃষ্টি পড়িল। একটা পাতার আধখানা কাগজকে ছিঁড়িয়া লইয়াছে। একটু অভিনিবেশ সহকারে লক্ষ্য করিতে করিতে মনে হইল যেন পেন্সিল দিয়ে খাতার উপর কিছু লিখিয়া পরে কাগজটা ছিঁড়িয়া দেওয়া হইয়াছে। কারণ খাতার পাতার পরের পৃষ্ঠায় পেন্সিলের চাপা দাগ অস্পষ্টভাবে ফুটিয়া রহিয়াছে। আলোর সম্মুখে ধরিয়া নখচিহ্নের মতো দাগগুলি পড়িবার চেষ্টা করিলাম, কিন্তু পড়িতে পারিলাম না। বেবি অধীর হয়ে বলল, ও কী করছো, ছবি এঁকে নাও না। ছেলেবেলায় যখন স্কুলে পড়িতাম তখন এই ধরনের বর্ণহীন চিহ্ন কাগজের উপর ফুটাইয়াবার কৌশল শিখিয়াছিলাম। এখন তাহার মনে পড়িয়া গেল। বেবিকে বললাম, একটা ম্যাজিক দেখবে? বেবি খুব উৎসাহিত হইয়া বলল, হ্যাঁ দেখব। তখন খাতা হইতে এক টুকরো কাগজ ছিঁড়িয়া লইয়া তার উপর পেন্সিলের শীষ ঘুষিতে লাগলাম। কাগজটা যখন কালো হইয়া গেল তখন তাহা সন্তর্পণে সেই অদৃশ্য লেখার উপর বোলাইতে লাগিল। ফটোগ্রাফের নেগেটিভ যেমন রাসায়নিক জলে ধৌত হইয়া বিতরিত ছবি পরিপুষ্ট হইয়া উঠিতে থাকে, আমার মৃদু ধর্ষণের ফলেও তেমনি কাগজের উপর ধীরে ধীরে অক্ষর ফুটিয়ে উঠিতে লাগিল। সবগুলি অক্ষর ফুটিল না বটে, কেবল পেন্সিলের চাপে যে অক্ষরগুলি কাগজের উপর গভীরভাবে দাগ কাটিয়ে গিয়েছিল সেইগুলি স্পষ্ট হইয়া উঠিল। ওং হ্রিং ক্রিং রাত্রি 11টা ... .5 অম ... পরিবে। অসম্পূর্ণ দুর্বোধ্য অক্ষরগুলি অর্থ বুঝিবার চেষ্টা করিলাম, কিন্তু বিশেষ কিছুই বুঝতে পারিলাম না। ওং হিং ক্রিং বোধহয় কোনো মন্ত্র হইবে, কিন্তু সে যাহাই হোক হস্তাক্ষর যে হরিনাথ মাস্টারের তাতে কোনো সন্দেহ রইল না। প্রথম পৃষ্ঠার লেখার সঙ্গে মিলাইয়া দেখিলাম অক্ষরের ছাঁদ একই প্রকারের। বেবি ম্যাজিক দেখিয়া বিশেষ পরিতৃপ্ত হয় নাই। সেই ছবি আঁকিবার জন্য পিরাপিরি করিতে লাগিল। তখন তার খাতায় কুকুর, বাঘ, রাক্ষস প্রভৃতি বিবিধ জন্তুর চিত্তাকর্ষক ছবি আঁকিয়া তাহাকে খুশি করিলাম। মন্ত্রলেখা কাগজটা আমি ছিঁড়িয়া লইয়া নিজের কাছেই রাখিলাম। বেলা 3:30টার সময় হিমাংশুবাবু ফিরিয়া আসিলেন। মোটর তেমনি নিঃশব্দে প্রবেশ করিয়া বাড়ির পশ্চাতে গ্যারেজের দিকে চলিয়া গেল। কিছুক্ষণ পরে হিমাংশুবাবুর গলার আওয়াজ শুনিতে পাইলাম। তিনি ভুবন বিহারাকে ডাকিয়া চায়ের বন্দোবস্ত করিবার হুকুম দিতেছেন। ব্যোমকেশ যখন ফিরিল তখন সন্ধ্যা হয়। কুমার গাড়ি হইতে নামিলেন না। ব্যোমকেশকে নামাইয়া দিয়া শরীরটা তেমন ভালো ঠেকিতেছে না বলিয়া চলিয়া গেলেন। তখন ব্যোমকেশের অনারে আর একবার চা আসিল। চা পান করিতে করিতে কথাবার্তা আরম্ভ হইল। দেওয়ানজিও আসিয়া বসিলেন। ব্যোমকেশকে জিজ্ঞাসা করিলেন, কি হলো? ব্যোমকেশ চায়ে চুমুক দিয়ে বলিল, বিশেষ কিছুই হলো না। পুলিশের ধারণা হরিনাথ মাস্টারকে প্রজারা কেউ নিজের বাড়িতে লুকিয়ে রেখেছে। দেওয়ানজি বলিলেন, আপনার কিন্তু তা মনে হয় না। ব্যোমকেশ বলিলেন, না, আমার ধারণা অন্যরকম। আপনার ধারণা হরিনাথ বেঁচে নেই। ব্যোমকেশ একটু বিস্মিত হয়ে বলিল, আপনি কি করে বুঝলেন? ও, অজিত বলেছে। হ্যাঁ, আমার তাই ধারণা বটে, তবে আমি ভুলও করে থাকতে পারি। কিছুক্ষণ কোনো কথা হইল না। আমি অত্যন্ত অস্বস্তি অনুভব করিতে লাগিলাম। ব্যোমকেশের মুখ দেখে এমন কিছু বোধ হইল না যে সে আমার উপর চটিয়াছে, কিন্তু মুখ দেখিয়া সকল সময় তাহার মনের ভাব বোঝা যায় না। কে জানে, হয়তো কথাটা ইহাদের কাছে প্রকাশ করিয়া অন্যায় করিয়াছে। ব্যোমকেশ নির্জনে পাইলেই আমার মুন্ডু চিবাইবে। কালীগতি হঠাৎ বলিলেন, আমার বোধ হয় আপনি ভুলই করছেন ব্যোমকেশবাবু। হরিনাথ সম্ভবত মরেনি। ব্যোমকেশ কিছুক্ষণ কালীগতির মানে চাহিয়া রহিল। তারপর বলিল, আপনি নতুন কিছু জানতে পেরেছেন কি? কালীগতি ধীরে ধীরে মাথা নাড়িয়ে বললেন, না, তাকে ঠিক জানা বলা চলে না, তবে আমার দৃঢ় বিশ্বাস সে ওই বনের মধ্যেই লুকিয়ে আছে। ব্যোমকেশ চমকিত হইয়া বলল, বনের মধ্যে?
এই দারুণ শীতে? হ্যাঁ, বনের মধ্যে কাপাডিকের ঘর বলে একটা কুঁড়ে ঘর আছে। রাত্রে বাঘ ভাল্লুকের ভয় সম্ভবত সেই ঘরটায় লুকিয়ে থাকে। ব্যোমকেশ জিজ্ঞাসা করল, স্পষ্ট কোনো প্রমাণ পেয়েছেন কি? না, তবে আমার স্থির বিশ্বাস সে ওইখানেই আছে। ব্যোমকেশ আর কিছু বলিল না। রাত্রে শয়ন করিতে আসিয়া ব্যোমকেশ বলিল, চোরাবাড়ির কথাটাও চারিদিকে রাষ্ট্র করে দিয়েছ তো? আরে না না, আমি শুধু কথায় কথায় বলেছিলুম যে বুঝেছি, বলিয়া সে চেয়ারে বসিয়া পড়িয়া হাসিতে লাগিল। আমি বললাম, তুমি তো ও কথা বলতে বারণ করনি। তোমার মনের ভাব দেখছি রবিবাবুর গানের নায়কের মতো। যদি বারণও করো তবে গাহিব না, এবং বারণ না করিলেই তারস্বরে গাহিব। যা হোক, আজ দুপুরবেলা কী করলে বলো? দেখলাম ব্যোমকেশ সত্যিই চটে নাই। বোধহয় ভিতরে ভিতরে তার ইচ্ছা ছিল যে ও কথাটা আমি প্রকাশ করিয়া ফেলি। অন্তত তার কাজে যে কোনো ব্যাঘাত হয় নাই তাহা নিঃসন্দেহ। আমি তখন দিকপ্রহরে যা যা জানিতে পারিয়াছি সব বলিলাম। মন্ত্রলেখা কাগজটাও দেখাইলাম। কাগজটা ব্যোমকেশ মন দিয়া দেখিল, কিন্তু বিশেষ ঔৎসুক্য প্রকাশ করিল না। বলিল, ভুবন, নতুন কিছুই নয়, এসব আমার জানা কথা। এই লেখাটার দ্বিতীয় লাইন সম্পূর্ণ করলে হবে। রাত্রি 11:45 গতে অমাবস্যা পড়িবে, অর্থাৎ হরিনাথ পাঁজি দেখেছিল। হিমাংশুবাবুর বহির্গমনের কথা শুনিয়া ব্যোমকেশ মুচকি হাসিল, কোনো মন্তব্য করিল না। আমি তখন বললাম, দেখো ব্যোমকেশ, আমার মনে হয় হিমাংশুবাবু আমাদের কাছে কিছু লুকোবার চেষ্টা করছেন। তুমি লক্ষ্য করেছো কিনা জানি না, কিন্তু আমাদের অতিথি রূপে পেয়ে তিনি খুব একটা খুশি হননি। ব্যোমকেশ মৃদুভাবে আমার পিঠ চাপড়ে বলল, ঠিক ধরেছ। হিমাংশুবাবু যে কত উঁচু মেজাজের লোক তা ওকে দেখে ধারণা করা যায় না। সত্যি অজিত, ওর মতো সহৃদয় প্রকৃত ভদ্রলোক খুব কম দেখা যায়। যেমন করে হোক এই ব্যাপারে একটা রফা করতেই হবে। আমাকে বিস্ময় প্রকাশের অবকাশ না দিয়া ব্যোমকেশ পুনশ্চ বলিল, অনাদি সরকারের রাধা নামে একটি বিধবা মেয়ে আছে, শুনেছে বোধ হয়? তাকে আজ দেখলুম। আমি বোকার মতো তাহার মুখের পানে তাকাইয়া রহিলাম। সে বলিল আর চলিল, 17-18 বছরের মেয়েটি দেখতে মন্দ নয়, কিন্তু দুর্ভাগ্যের পীড়নে আর লজ্জায় একেবারে নুয়ে পড়েছে। দেখো অজিত, যৌবনের উন্মাদনায় অপরাধকে আমরা বড় কঠিন শাস্তি দিই, বিশেষত অপরাধী যদি স্ত্রীলোক হয়। প্রলোভনের বিরাট শক্তিকে হিসেবের মধ্যে নিই না, যৌবনের স্বাভাবিক অপরিণামদর্শিতাকেও হিসেব থেকে বাদ দিই। ফলে যে বিচার করি সেটা সুবিধের নয়। আইনেও গ্রেভ অ্যান্ড সাডেন প্রভোকেশন বলে একটা সাফাই আছে, কিন্তু সমাজ কোনো সাফাই মানে না। আগুনের মতো সে নির্মম, যে হাত দেবে তার হাত পড়বে। আমি সমাজের দোষ দিচ্ছি না, সাধারণ কল্যাণে তাকে কঠিন হতেই হয়, কিন্তু যে লোক এই কঠিনতার ভেতর থেকে পাথর ফাটিয়ে করুণার উৎস খুলে দেয় তাকে শ্রদ্ধা না করে থাকা যায় না। ব্যোমকেশকে কখনো সমাজতত্ত্ব সম্বন্ধে লেকচার দিতে শুনি নাই। অনাদি সরকারের কন্যাকে দেখিয়া তাহার ভাবের বন্যা উত্থিত হইল কেন তাহাও বোধগম্য হইল না। আমি ফ্যালফ্যাল করিয়া কেবল তাহাকে নিরীক্ষণ করিতে লাগিলাম। ব্যোমকেশ কিছুক্ষণ দেয়ালের দিকে তাকাইয়া রহিল, তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস মোচন করিয়া বলিল, আর একটা আশ্চর্য দেখছি, এসব ব্যাপারে মেয়েরাই মেয়েদের সবচেয়ে নিষ্ঠুর শাস্তি দেয়। কেন দেয় কে জানে। অনেকক্ষণ কোনো কথা হইল না। শেষে ব্যোমকেশ উঠিয়া পায়ের মোজা টানিয়া খুলিতে খুলিতে বলিল, রাত হলো, শোয়া যাক। এ ব্যাপারে যে কীভাবে শেষ হবে কিছুই বুঝতে পারছি না। যা কিছু জ্ঞাতব্য সব জানা হয়ে গেছে, অথচ লোকটাকে ধরবার উপায় নেই। তারপর গলা নামাইয়া বলিল, ফাঁদ পাততে হবে, বুঝেছ, ফাঁদ পাততে হবে। আমি বললাম, যদি কিছু বলবে ঠিক করে থাকো তাহলে একটু স্পষ্ট করে বলো। জ্ঞাতব্য কোনো কথাই আমি এখনও বুঝতে পারিনি। কিছুই বোঝনি? না। আশ্চর্য, আমার মনে যা একটু সংশয় ছিল তার শহরে গিয়ে ঘুচে গেছে। সমস্ত ঘটনাটি বায়োস্কোপের ছবির মতো চোখের সামনে দেখতে পাচ্ছি। অধরদংশন করিয়া জিজ্ঞাসা করিলাম, শহরে সারাদিন কী করলে? ব্যোমকেশ জামার বোতাম খুলিতে খুলিতে বলল, মাত্র 2টি কাজ। স্টেশনে অনাদি সরকারের মেয়েকে দেখলুম, তাকে দেখবার জন্য সেখানে লুকিয়ে বসেছিলাম। তারপর রেজিস্ট্রি অফিসে কয়েকটা দলিলের সন্ধান করলুম। তাইতেই এত দেরি হলো? হ্যাঁ, রেজিস্ট্রি অফিসের খবর সহজে পাওয়া যায় না, অনেক তদবির করতে হলো। তারপর ফিরে এলুম। বলিয়া ব্যোমকেশ লেপের মধ্যে প্রবেশ করিল। বুঝলাম কিছু বলিবে না, তখন আমিও রাগ করিয়া শুয়ে পড়লাম। আর কোনো কথা হইল না। ক্রমে তন্দ্রাবেশ হইল। নিদ্রাদেবী ছায়ামঞ্জুরির মাথার মধ্যে রুমঝুম করিয়া বাজিতে আরম্ভ করিয়াছে। এমন সময় দরজার কড়া খুটখুট করিয়া নড়িয়া উঠিল। তন্দ্রা ছুটিয়া গেল। ব্যোমকেশ বোধ করি তখনও ঘুমায় নাই। সে বিছানায় উঠিয়া বসে জিজ্ঞাসা করিল, কে? বাহির হইতে মৃদুকণ্ঠে আওয়াজ আসিল, ব্যোমকেশবাবু, একবার দরজা খুলুন। ব্যোমকেশ উঠিয়া দরজা খুলিয়া দিল। সবিস্ময়ে দেখিলাম দেওয়ান কালীগতি একটি কালো রঙের কম্বল গায়ে দাঁড়াইয়া আছেন।
কারিগরি বললেন, আমার সঙ্গে আসুন, একটা জিনিস দেখাতে চাই। অজিতবাবু জেগে আছেন নাকি? আপনিও আসুন। ব্যোমকেশ ওভারকোট গায়ে দিতে দিতে বলল, এত রাত্রে কী ব্যাপার? কারিগরি উত্তর দিলেন না। আমিও লেপ পরিত্যাগ করিয়া একটা শাল ভালো করিয়া গায়ে জড়াইয়া লইলাম। তারপর দুইজনে কালীপতির অনুসরণ করিয়া বাহির হইলাম। বাড়ি হইতে নিষ্ক্রান্ত হইয়া আমরা বাগানের ফটকের দিকে চলিলাম। অন্ধকার রাত্রে বহু পূর্বের চন্দ্রাস্ত হইয়াছে। সূচের মতো তীক্ষ্ণ, অথচ মন্থর একটা বাতাস যেন অলসভাবে বস্ত্রাচ্ছাদনের ছিদ্র অনুসন্ধান করিয়া ফিরিতেছে। আমি ভাবিতে লাগিলাম, বৃদ্ধ এহেন রাত্রে আমাদের কোথায় লইয়া চলেন? কতদূর যাইতে হইবে? ব্যোমকেশই বা নির্বিচারে প্রশ্নমাত্র না করিয়া চলিয়াছে কেন? কিন্তু ফটক পর্যন্ত পৌঁছিবার পূর্বেই বুঝিলাম আমাদের গন্তব্যস্থান বেশি দূর নয়। কালীগতির বাড়ির সদর দরজায় একটি হ্যারিকেন লণ্ঠন ক্ষীণভাবে জ্বলিতেছিল। সেটিকে তুলিয়া লইয়া তাহার বাতি উস্কাইয়া দিয়া কালীগতি বাড়ির মধ্যে প্রবেশ করিলেন। বলিলেন, আসুন। কালীগতির বাড়িতে বোধ হয় চাকর বাকর কেউ থাকে না, কারণ বাড়িতে প্রবেশ করিয়া জনমানবের সারা শব্দ পাইলাম না। লণ্ঠনের শিখা বাড়ির অংশমাত্র আলোকিত করিল। তাহাতে নিকটস্থ দরজা জানলা ও ঘরের অন্যান্য দুই একটি আসবাব ছাড়া আর কিছুই চোখে পড়িল না। এক প্রস্থ সিঁড়ি ভাঙিয়া আমরা দোতলায় উঠিলাম। তারপর আর এক প্রস্থ সিঁড়ি। এই সিঁড়ি শেষ ধাপে উঠিয়া কালীগতি লণ্ঠন কমাইয়া রাখিয়া দিলেন। দেখিলাম আলিশে ঘেরা খোলা ছাদে উপস্থিত হইয়াছে। এদিকে আসুন বলিয়া কালীগতি আমাদের আলিশার ধারে লইয়া গেলেন। তারপর বাইরের দিকে হস্ত প্রসারিত করিয়া বলিলেন, কিছু দেখতে পাচ্ছেন? উচ্চস্থান হইতে অনেক দূর পর্যন্ত দৃষ্টিকার্য হইয়াছিল বটে, কিন্তু গাঢ় অন্ধকার দৃষ্টির পথরোধ করিয়া দিয়াছিল। তাই চারিদিকে অভেদ্য তমিশ্র ছাড়া আর কিছুই দেখা গেল না। কেবল কালীগতির অঙ্গুলি নির্দেশ অনুসরণ করিয়া দেখিলাম বহু দূরে একটিমাত্র আলোকের বিন্দু চক্রবর্ষালী মঙ্গল গ্রহের মতো অরক্তিমভাবে জ্বলিতেছে। ব্যোমকেশ বলিল, একটা আলো জ্বলছে, কিংবা আগুনও হতে পারে। কোথায় জ্বলছে? কালীগতি বললেন, জঙ্গলের ধারে যে কুঁড়েঘরটা আছে তারই মধ্যে। ও, যাতে সেই কাপালিক মহাপ্রভু ছিলেন, তা তিনি কি আবার ফিরে এলেন নাকি? ব্যোমকেশের ব্যঙ্গহাসি শোনা গেল। না, আমার বিশ্বাস এই হরিনাথ মাস্টার। ও, ব্যোমকেশ যেন চমকে উঠল। আর সন্ধ্যাবেলা আপনি বলেছিলেন বটে, কিন্তু আলু জেলে জেলে সে কী করছে? বোধহয় শীত সহ্য করতে না পেরে আগুন জ্বেলেছে। ব্যোমকেশ কিছুক্ষণ চুপ করিয়া ভাবিল, শেষে মৃদুস্বরে বলিল, হতেও পারে, হতেও পারে। যদি সে বেঁচে থাকে অসম্ভব নয়। কালীগতি বললেন, ব্যোমকেশবাবু, সে বেঁচে আছে, ওই আগুনই তার প্রমাণ। মনুষ্য সমাজ থেকে সে লুকিয়ে বেড়াচ্ছে। সে ছাড়া এই রাত্রে ওখানে আর কে আগুন জ্বালবে বলুন তো? তা বটে। ব্যোমকেশ আবার কিছুক্ষণ চিন্তামগ্ন হইয়া রহিল। তারপর বলিল, হরিনাথ মাস্টার হোক বা না হোক, লোকটা কে জানা দরকার। অজিত, এখন ওখানে যেতে রাজি আছো? আমি শিহরিয়ে উঠিয়ে বললাম, এখন? কিন্তু কালীগতি বললেন, সব দিক বিবেচনা করে দেখুন। এখন গেলে যদি তাকে ধরতে পারেন তাহলে এখনই যাওয়া উচিত। কিন্তু এই অন্ধকারে কোনো রকম শব্দ না করে কুঁড়ে ঘরের কাছে এগোতে পারবেন কি? আলো নিয়ে যাওয়া চলবে না, কারণ আলো দেখলেই সে পালাবে, আর অন্ধকারে বন বাঁধার ভেঙে যেতে গেলেই শব্দ হবে। কী করবেন ভালো করে ভেবে দেখুন। তিনজনে মিলিয়ে পরামর্শ করিলাম। সব দিক ভাবিয়া শেষে স্থির হইল যে আজ রাত্রে যাওয়া নিরাপদ হইবে না, কারণ আসামি যদি একবার টের পায় তাহলে আর ও ঘরে আসিবে না। ব্যোমকেশ বলিল, দেওয়ানজির পরামর্শই ঠিক, আজ যাওয়া সমীচীন নয়। আমার মাথায় একটা মতলব এসছে। আসামি যদি ভরকে না যায় তাহলে কালও নিশ্চয়ই আসবে। কাল আমি আর অজিত আগে থাকতে গিয়ে ওই ঘরে লুকিয়ে থাকবো, বুঝছেন? তারপর সে যেমনি আসবে। কালীগতি বললেন, এই প্রস্তাব মন্দ নয়। অবশ্যই এর চেয়েও ভালো মতলব যদি কিছু থাকে তাও ভেবে দেখা যাবে। আজ তাহলে এই পর্যন্তই থাক। ছাদ হইতে নামিয়ে আমরা তিনজনে নিজেদের ঘরে ফিরিয়ে আসিলাম। দেওয়ানজি আমাদের দ্বার পর্যন্ত পৌঁছায় দিয়ে গেলেন। যাইবার সময় ব্যোমকেশের মুখের দিকে তাকাইয়ে বললেন, ব্যোমকেশবাবু, আপনি তান্ত্রিক ধর্মে বিশ্বাস করেন না? ব্যোমকেশ বললেন, না, ওসব বুঝল কি? আমি যত তান্ত্রিক দেখেছি সব বেটা মাতাল আর লম্পট। কালীগতির চোখের দৃষ্টি ক্ষণকালের জন্য কেমন যেন ঘোলাটে হইয়া গেল। তিনি মুখে একটু ক্ষীণ হাসি টানিয়ে আনিয়ে বললেন, আচ্ছা, আজ তবে শুয়ে পড়ুন। ভালো কথা, হিমাংশু বাবুজিকে আপাতত এসব কথা না বলাই ভালো। ব্যোমকেশ ঘাড় নাড়িয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, তাকে এখন কিছু বলবার দরকার নেই।
কালীগতি প্রস্থান করিলেন। আমি আবার শয়ন করিলাম। কিয়ৎকাল পরে ব্যোমকেশ বলিল, ব্রাহ্মণ আমার ওপর মনে মনে ভয়ঙ্কর চেটেছেন। আমি বললাম, যাওয়ার সময় তোমার দিকে যেরকমভাবে তাকালেন তাতে আমারও তাই কথা, সে কথাই মনে হলো। তান্ত্রিকদের সম্বন্ধে ওসব কথা বলবার কী দরকার ছিল? উনি নিজে তান্ত্রিক, কারেই ওর আঁতে ঘা লেগেছে। ব্যোমকেশ বলিল, আমিও কায় মনোবাক্যে তাই আশা করছি। তার কথা ঠিক বুঝতে পারলাম না। কাহারও ধর্মবিশ্বাসে আঘাত দিয়া কথা বলা তার অভ্যেস নয়, অথচ এক্ষেত্রে সে জানিয়া বুঝিয়েই আঘাত দিয়েছে। বুঝলাম। আর তার মানে ব্রাহ্মণকে মিছিমিছি চটিয়ে কোনো লাভ হলো নাকি? সেটা কাল বুঝতে পারবো, এখন ঘুমিয়ে পড়ো বলিয়া সে পাশ ফিরিয়া শুইল। পরদিন সকাল হইতেই অপরাহ্ন পর্যন্ত ব্যোমকেশ অদসভাবে কাটাইয়া দিল। হিমাংশুবাবুকে আজ বেশ প্রফুল্ল দেখিলাম। নানা কথাবার্তায়, হাসি তামাশায়, শিকারের গল্পে আবার আমাদের চিত্তবিনোদন করিতে লাগিলেন। আমরা যে একটা গুরুতর রহস্যের মর্মোদ্ঘাটনের জন্য তাহার অতিথি হইয়াছি তা যেন তিনি ভুলিয়াই গেলেন। একবারও সে প্রসঙ্গের উল্লেখ করিলেন না। বৈকালে চা পান সমাপ্ত করিয়া ব্যোমকেশ কালীগতিকে একান্তে লইয়া গিয়া ফিসফিস করিয়া জিজ্ঞাসা করিল, কার্কের প্ল্যানিং সব ঠিক আছে তো? কালীগতি চিন্তান্বিতভাবে কিছুক্ষণ ব্যোমকেশের মুখের পানে তাকিয়া থাকিয়া বললেন, আপনি কি বিবেচনা করেন? ব্যোমকেশ বলিল, আমার বিবেচনা যাওয়াই ঠিক। এর একটা নিষ্পত্তি হওয়া দরকার। আজ রাত্রি 10টা নাগাদ চন্দ্রাস্ত হবে। তার আগেই আমি আর অজিত গিয়ে ঘরের মধ্যে লুকিয়ে বসে থাকবো। যদি কেউ আসেই তাকে ধরব। কালীগতি বললেন, যদি না আসে তাহলে বুঝবো আমার আগের অনুমানই ঠিক, অর্থাৎ হরিনাথ মাস্টার বেঁচে নেই। আবার কিছুক্ষণ চিন্তা করিয়া কালীগতি বললেন, বেশ, কিন্তু ঘরটা এখন গিয়ে একবার দেখে এলে ভালো হতো। চলুন, আপনাদের নিয়ে যাই। ব্যোমকেশ বলল, চলুন। ঘরটা বেলাবেলি দেখে না রাখলে আবার রাত্রে সেখানে যাওয়ার অসুবিধা হবে। ঘরটা যে আমরা আগেই দেখিয়াছি তাহা ব্যোমকেশ ভাঙিল না। যথাসময়ে তিনজনে বনের ধারে কুটিরে উপস্থিত হইলাম। কালীগতি আমাদের কুটিরের ভিতরে লইয়া গেলেন। দেখলাম মেঝের উপর এক স্তূপ ছাই পড়িয়াছে। তাছাড়া ঘরের আর কোনো পরিবর্তন হয় নাই। কালীগতি পিছনের কবাট খুলিয়া বালুর দিকে লইয়া গেলেন। বালুর উপর তখন সন্ধ্যা আর মলিনতা নামিয়া আসিতেছে। ব্যোমকেশ দেখে বলল, বাহ, এদিকটা তো বেশ যেন পাঁচিল দিয়ে ঘেরা। আমিও দেখাদেখি বললাম, চমৎকার। কালীগতি বললেন, আপনারা আজ রাত্রে এই ঘরে থাকবেন বটে, কিন্তু আমার একটু দুর্ভাবনা হচ্ছে। শুনতে পাচ্ছি একটা বাঘ নাকি সম্প্রতি জঙ্গলে এসেছে। আমি বললাম, তাতে আর কি, আমরা বন্দুক নিয়ে আসবো। কালীগতি মৃদু হাসিয়া মাথা নাড়িলেন। বাঘ যদি আসে অন্ধকারে বন্দুক কোনো কাজেই দেবে না। যা হোক, আশা করি বাঘের গুজবটা মিথ্যে, বন্দুক আনবার দরকার হবে না। তবে সাবধানে মান নেই, আপনাদের সতর্ক করে দিই, যদি রাত্রে বাঘের ডাক শুনতে পান ঘরের মধ্যে থাকবেন না, এইদিকে বেরিয়ে এসে আগুন লাগিয়ে দেবেন। তারপর ওই বাড়ির ওপর গিয়ে দাঁড়াবেন। যদি বা বাঘ ঘরে ঢোকে বাড়ির ওপর যেতে পারবে না। ব্যোমকেশ খুশি হয়ে বলিল, সেই ভালো, বন্দুকের হাঙ্গামায় দরকার নেই। অজিত আবার নতুন বন্দুক চালাতে শিখেছে, হয়তো বিনা কারণেই আওয়াজ করে বসবে, ফলে শিকার আর এদিকে ঘেঁষবেই না। তারপর বাড়ি ফিরিয়ে আসিলাম। মনটা কুহেলিকায় আচ্ছন্ন হইয়া রহিল। সন্ধ্যার পর হিমাংশুবাবুর অস্ত্রাগারে বসিয়া গল্পগুজব হইল। এক সময় ব্যোমকেশ হঠাৎ জিজ্ঞাসা করিল, আচ্ছা হিমাংশুবাবু, মনে করুন কেউ যদি একটা নিরীহ নির্ভরশীল লোককে জেনে শুনে নিজের স্বার্থসিদ্ধির জন্য নিশ্চিত মৃত্যুর মুখে পাঠিয়ে দেয়, তার শাস্তি কী? হিমাংশুবাবু হাসে বললেন, মৃত্যু, এ টুথ ফর এ টুথ, অ্যান আই ফর অ্যান আই। ব্যোমকেশ আমার দিকে ফিরল, অজিত তুমি কি বলো? আমিও তাই বলি। ব্যোমকেশ অনেকক্ষণ ঊর্ধ্বমুখে বসিয়া রহিল। তারপর উঠিয়া গিয়া দরজার বাহির উঁকি মেরে দরজা ভেজিয়া দিয়া ফিরিয়া আসিয়া বসিল। মৃদুস্বরে বলিল, হিমাংশুবাবু, আজ রাত্রে আমরা দুজনে গিয়ে কাবাডিকের খুঁড়ে লুকিয়ে থাকব। বিস্মিত হিমাংশুবাবু বললেন, সে কি, কেন? ব্যোমকেশ সংক্ষেপে কারণ ব্যক্ত করিয়া শেষে বলিল, কিন্তু আমাদের একলা যেতে সাহস হয় না, আপনাকেও যেতে হবে। হিমাংশুবাবু সোৎসাহে বললেন, বেশ বেশ, নিশ্চয়ই যাব। ব্যোমকেশ বলিল, কিন্তু আপনি যাচ্ছেন, এই কথা যেন আকারে ইঙ্গিতেও কেউ না জানতে পারে, তাহলে কিন্তু সব ভেস্তে যাবে। শুনুন, আমরা আন্দাজ 9:30টার সময় বাড়ি থেকে বেরোবো। আপনি তার আধ ঘন্টা পরে বেরোবেন, কেউ যেন জানতে না পারে। এমনকি আমাদের যাওয়ার কথা আপনি জানেন, সে ইঙ্গিতও দেবেন না। বেশ? আর আপনার সব থেকে ভালো রাইফেলটা সঙ্গে নেবেন। আমরা শুধু হাতেই যাব। রাত্রি 9টার মধ্যে আহারাদি শেষ করিয়া আমরা নিজেদের ঘরে প্রবেশ করিলাম। সাজগোজ করিয়া বাহির হইতে ঠিক 9:30 বাজিল। বাগান পার হইয়া মাঠে পদার্পণ করিয়াছি, এমন সময় চাপা কণ্ঠে কে ডাকিল, ব্যোমকেশবাবু। পাশে তাকিয়া দেখিলেন একটা গাছের আড়াল হইতে বাহির হইয়া কালীগতি আসিতেছেন। তিনি বোধহয় এতক্ষণ আমাদের জন্য প্রতীক্ষা করিতেছিলেন। কাছে আসিয়া বললেন, যাচ্ছেন? বন্দুক নন্দী দেখছি, বেশ,
মনে রাখবেন, যদি বাঘের ডাক শুনতে পান বাড়ির ওপর গিয়ে দাঁড়াবেন। হ্যাঁ হ্যাঁ, মনে আছে। চন্দ্র অস্ত যাইতে বিড়ম্বনায় এখনই বনের আড়ালে ঢাকা পড়িবে কালীগটির মৃদু কথিত দুর্গা দুর্গা শুনি আমরা চলিতে আরম্ভ করিলাম। কুটিরে পৌঁছিয়া ব্যোমকেশ পক্ষে ছুটে টর্চ বাহির করিল। নিমেষের জন্য একবার জ্বালিয়া ঘরের চারিদিক দেখিয়া লইল, তারপর নিজে মাটির উপর উপবেশন করিয়া বলিল, বসো। আমি বসিয়া জিজ্ঞাসা করিলাম, সিগারেট ধরাতে পারি? পারো, তবে দেশলাইয়ের আলো হাত দিয়ে আড়াল করে রেখো। দুজনে উক্তরূপে দেশলাই জ্বালিয়া সিগারেট ধরাইয়া নীরবে টানিতে লাগিলাম। ৮ ঘণ্টা পরে বাহিরে একটু শব্দ হইল। ব্যোমকেশ ডাকিল, হিমাংশুবাবু আসুন। হিমাংশুবাবু রাইফেল লইয়া আসিয়া বসিলেন। তখন তিনজনে সেই কুড়ে ঘরের মেঝেয় বসিয়া দীর্ঘ প্রতীক্ষা আরম্ভ করিলাম। মাঝে মাঝে মৃদুস্বরে দু একটা কথা হইতে লাগিল। হিমাংশুবাবু কবজিতে বাঁধা ঘড়ি রেডিয়াম দুটি সময়ের নিঃশব্দ সঞ্চার জ্ঞাপন করিতে লাগিল। 12টা বাজিয়া 25 মিনিটের সময় একটা বিকট গম্ভীর শব্দ শুনিয়া তিনজনেই লাফাইয়া দাঁড়াইয়া উঠিলাম। বন্য বাঘের ক্ষুধার্ত ডাক আগে কখনো শুনি নাই। বুকের ভিতরটা পর্যন্ত কাঁপিয়ে উঠিল। হিমাংশুবাবু চাপা গলায় বলিলেন, বাঘ। তাহার রাইফেলে খুট করিয়া একটা শব্দ হইল। বুঝলাম তিনি রাইফেলে টোটা ভরিলেন। বাঘের ডাকটা বনের দিক হইতে আসিয়াছিল। হিমাংশুবাবু পা টিপিয়া টিপিয়া খোলা দরজার পাশে গিয়া দাঁড়াইলেন। তাহার গাঢ়তর দেহরেখা অন্ধকারের ভিতর অস্পষ্টভাবে উপলব্ধি হইল। আমরা নিস্তব্ধভাবে দাঁড়াইয়া রহিলাম। হিমাংশুবাবু ফিসফিস করিয়া বললেন, কিচ্ছু দেখতে পাচ্ছি না। শব্দ ভেরি ব্যোমকেশের স্বর যেন বাতাসে মিলাইয়া গেল। হিমাংশুবাবু শুনিতে পাইলেন কিনা জানি না, তিনি কুটিরের বাহিরে 2 পদ অগ্রসর হইয়া বন্দুক তুলিলেন। এই সময় আবার সেই দীর্ঘ হিংস্র আওয়াজ যেন মাটি পর্যন্ত কাঁপাইয়া দিল। এবার শব্দ আরও কাছে আসিয়াছে, বোধহয় 50 গজের মধ্যে। শব্দের প্রতিধ্বনি মিলাইয়া যাইতে না যাইতে হিমাংশুবাবুর বন্দুকের নল হইতে একটা আগুনের রেখা বাহির হইল। শব্দ হইল কড়াক। সঙ্গে সঙ্গে দূরে একটা গুরুভার পতনের শব্দ। হিমাংশুবাবু বলিয়া উঠিলেন, পড়েছে। ব্যোমকেশবাবু টর্চ বার করুন। টর্চ ব্যোমকেশের হাতেই ছিল। সেই বোতাম টিপে আলো জ্বালিল। ঘর হইতে বাহির হইয়া আগে আগে যাইতে যাইতে বলিল, আসুন। আমরা তার পশ্চাতে চলিলাম। হিমাংশুবাবু বললেন, বেশি কাছে যাবেন না, যদি শুধু জখম হয়ে থাকে। কিন্তু বাঘ কোথায়? বনের ঠিক কিনারায় একটা কালো কম্বল ঢাকা কী যেন পড়িয়া রহিয়াছে। নিকটে গিয়া টর্চের পরিপূর্ণ আলো তাহার মুখের উপর ফেলিতেই হিমাংশুবাবু চিৎকার করিয়া উঠিলেন, এ কি? এই যে দেওয়ানজি! দেওয়ান কালীগটি কাঠ হইয়া ঘাসের উপর পড়িয়া আছেন। তাহার রক্তাক্ত নগ্ন বক্ষ হইতে কম্বলটা সরিয়া গিয়াছে। চক্ষু উন্মুক্ত, মুখের একটা পাশবিক বিকৃতি তাহার অন্তিমকালের মনোভাব ব্যক্ত করিতেছে। ব্যোমকেশ ঝুঁকিয়া তাহার বুকের উপর হাত রাখিল। তারপর সোজা হইয়া দাঁড়াইয়া বলিল, গতাসু, যদি প্রেতলোক বলে কোনো রাজ্য থাকে তাহলে এতক্ষণে হরিনাথ মাস্টারের সঙ্গে দেওয়ানজির মুলাকাত হয়েছে। তাহার মুখে বা কণ্ঠস্বরে মর্মপীড়ার কোনো আভাসই পাওয়া গেল না। হিসেবের খাতা কয়টা হিমাংশুবাবুর দিকে ঠেলিয়া দিয়া ব্যোমকেশ বলিল, এগুলো ভালো করে পরীক্ষা করলেই বুঝতে পারবেন 1 লক্ষ টাকা দেনা কেন হয়েছে। আমরা তিনজনে বৈঠকখানায় ফরসের উপর বসেছিলাম। কালীগটির মৃত্যুর পর দিন 2 গত হইয়াছে। তাহার লোহার সিন্দুক ভাঙিয়া হিসেবের খাতা চইটা ও আরও অনেক দলিল দস্তাবেজ বাহির হইয়াছিল। ব্যোমকেশ হিমাংশুবাবুর চক্ষু হইতে বিভীষিকার ছায়া তখন সম্পূর্ণ তিরোহিত হয় নাই। তিনি করতলে চিবুক রাখিয়া বসিয়াছিলেন। ব্যোমকেশের কথায় মুখ চলিয়া বলিলেন, এখনও যেন আমি কিছু বুঝতেই পারছি না, ভাবতে গেলেই সব গুলিয়ে যাচ্ছে। ব্যোমকেশ বলিল, আপনার বর্তমান মানসিক অবস্থায় গুলিয়ে যাওয়াই স্বাভাবিক। আমি টুকরো টুকরো প্রমাণ থেকে এই রহস্য কাহিনী যে কাঠামো খাড়া করতে পেরেছি তা আপনাকে বলছি, শুনুন। কিন্তু তার আগে এই রেজিস্ট্রি দলিলগুলো নিন। কী এগুলো? বলিয়া হিমাংশুবাবু দলিলগুলো হাতে লইলেন। ব্যোমকেশ বলিল, আপনি যে মহাজনের কাছে তমসুক লিখে টাকা ধার নিয়েছিলেন, সেই মহাজন সেই সব তমসুক রেজিস্ট্রি করে কালীগটিকে বিক্রি করে। এগুলো হচ্ছে সেই সব তমসুক আর তার বিক্রি কবালা। কালীগটি এইসব তমসুক কিনেছিলেন? হ্যাঁ, আপনার টাকাই কিনেছিলেন, যাকে বলে মাছের তেলে মাছ ভাজা। হিমাংশুবাবু উদ্ভ্রান্তভাবে দেয়ালের পানে তাকাইয়া রহিলেন। ব্যোমকেশ বলিল, ওগুলো এখন ছিঁড়ে ফেলতে পারেন, কারণ কালীগটি আর আপনার কাছে টাকা আদায় করতে আসবে না। তিনি ঋণের দায়ে আপনার আস্ত জমিটাই নিলাম করে দেবেন ভেবেছিলেন। আরও বছর 2 এইভাবে চালাতে পারলে হয়তো করতেনও, কিন্তু মাঠ থেকে ওই নেদাখাপা অঙ্ক পাগল মাস্টারটা এসে সব ভণ্ডুল করে দিত। আমি বললাম, না না ব্যোমকেশ, তুমি গোড়া থেকে বলো। ব্যোমকেশ ধীরভাবে একটা সিগারেট ধরে লইয়া বলিল, গোড়া থেকেই বলছি। হিমাংশুবাবুর বাবা মারা যাওয়ার পর কালীগটি যখন দেখলেন যে নতুন জমিদার বিষয় পরিচালনার উদাসীন, তখন তিনি ভারী সুবিধা পেলেন। হিসেবের খাতার তিনি লেখেন, তার মাথার উপর পরীক্ষা করবার কেউ নেই, সুতরাং তিনি নির্ভয়ে কিছু কিছু টাকা তছরূপ করতে আরম্ভ করলেন। এইভাবে কিছুদিন চলল।
কিন্তু নাল পেয়ে সুখমস্তি ও প্রবৃত্তিটা ক্রমশ বেড়েই চলে। এদিকে জমিদারির আয় ব্যয়ের একটা হিসেব বাঁধা আছে, বেশি গরমিল হলেই ধরা পড়বার সম্ভাবনা। তিনি তখন এক মস্ত চাল চাললেন, বড় বড় প্রজাদের সঙ্গে মোকদ্দমা বাঁধিয়ে দিলেন। খরচ আর বাদাবাদির মধ্যে রইল না। আদালতে ন্যায্য এবং ন্যায্য বহির্ভূত দুই রকমের খরচই আছে, সুতরাং স্বচ্ছন্দে গোজামিল দেওয়া যায়। কালীঘটির চুরির খুব সুবিধা হয়ে গেল। প্রথমটা বোধহয় কালীঘটি কেবল চুরি করবার মতলবেই ছিলেন, তার বেশি উচ্চাসা করেননি। কিন্তু হঠাৎ একদিন এক তান্ত্রিক এসে হাজির হলো এবং আপনি প্রথমেই তার বিষ নজরে পড়ে গেলেন। কালীঘটি তার কাছে থেকে মন্ত্র নিলেন, সঙ্গে সঙ্গে আরও অনেক কুমন্ত্রণাও গ্রহণ করলেন। আমার বিশ্বাস এই কাপালিকি জমিদারি আত্মসাৎ করবার পরামর্শ কালীঘটিকে দেয়, কারণ হিসেবের খাতা থেকে দেখতে পাচ্ছি সে আসবার পর থেকে চুরির মাত্রা অনেক গুণ বেড়ে গেছে। স্বাভাবিক লোভ ছাড়াও একটা ধর্মান্ধতার ভাব কালীঘটির মধ্যে ছিল। ধর্মান্ধতা মানুষকে কত নৃশংস করে তুলতে পারে তার দৃষ্টান্ত আমাদের দেশে বিরল নয়। কালীঘটি গুরুর প্ররোচনায় অন্নদাতা সর্বনাশ করতে উদ্যত হলেন। তিনি যে কৌশলটি বার করলেন সেটি যেমন সহজ তেমনি কার্যকর। প্রথমে আপনার টাকা চুরি করে তহবিল খালি করে দিলেন, পরে খরচের টাকা নেই এই অজুহাতে মহাজনের কাছ থেকে টাকা ধার নেওয়ালেন এবং শেষে মহাজনের কাছ থেকে আপনারই টাকায় সেই তমসুক কিনে নিলেন। কালীঘটি বিনা খরচে আপনার উত্তমবর্ণ হয়ে দাঁড়ালেন, আপনি কিছুই জানতে পারলেন না। এইভাবে বেশ আনন্দের দিন কাটছে। হঠাৎ একদিন কোথা থেকে হরিনাথ এসে হাজির হল। আপনি তাকে বেবির মাস্টার রাখলেন। বড় ভালো মানুষ বেচারা 2-4 দিনের মধ্যে কালীঘটির ভক্ত হয়ে উঠল। কালীঘটি তাকে তান্ত্রিক ধর্ম মাহাত্ম্য শেখাতে লাগলেন। কালীমূর্তির এক পট হরিনাথ তার কাছ থেকে এনে নিজের ঘরের দেওয়ালে ভক্তিভরে টাঙিয়ে রাখল। কিন্তু শুধু ধর্মে তার পেট ভরে না, সে অঙ্ক পাগল। বেবিকে সে যোগ বিয়োগ শেখায় আর নিজের মনে বেবির খাতায় বড় বড় অঙ্ক করে, কিন্তু তবু নিজের কল্পিত অঙ্কে সে সুখ পায় না। একদিন আলমারি খুলে সেই হিসেবের খাতাগুলো দেখতে পেল। অঙ্কের গন্ধ পেলে সে আর স্থির থাকতে পারে না। মহা আনন্দে সেই খাতাগুলো পরীক্ষা করতে আরম্ভ করলো। যতই হিসেবের মধ্যে ঢুকতে লাগলো ততই দেখলে হাজার হাজার টাকার গরমিল। হরিনাথ স্তম্ভিত হয়ে গেল। কিন্তু এই আবিষ্কারের কথা সে কাকে বলবে? আপনার সঙ্গে তার বড় একটা দেখা হয় না, উপরন্তু আপনার সঙ্গে উপযোজক হয়ে দেখা করতে সে সাহসও করে না। এই অবস্থায় যা সবচেয়ে স্বাভাবিক সে তাই করলে কালীঘটিকে গিয়ে হিসেব গরমিলের কথা বলল। কালীঘটি দেখলেন সর্বনাশ, তার এতদিনের ধারাবাহিক চুরি ধরা পড়ে যায়। তিনি তখনকার মতো হরিনাথকে স্তববাক্যে ভুলিয়ে মনে মনে সংকল্প করলেন যে হরিনাথকে সরাতে হবে এবং এই সঙ্গে ওই খাতাগুলো, নইলে তার দুষ্কৃতির প্রমাণ থেকে যাবে। এতদিন যে সেগুলো কোনো ছুতো নষ্ট করে ফেলেননি, এই অনুতাপ তাকে ভীষণ নিষ্ঠুর করে তুলল। এইখানে এই কাহিনীর সবচেয়ে ভয়াবহ আর রোমাঞ্চকর ঘটনার আবির্ভাব। হরিনাথকে পৃথিবী থেকে সরাতে হবে, অথচ ছুরি ছোড়া চালানো চলবে না, বিষ প্রয়োগও না। তবে উপায়? যে চোরাবাড়ি থেকে আপনার জমিদারির নামকরণ হয়েছে সেই চোরাবাড়ির সন্ধান কালীঘটি জানতেন। সম্ভবত তার গুরু কাপালিকের কাছ থেকে জানতে পেরেছিলেন, কারণ চোরাবাড়িটা কাপালিকের কুড়ের ঠিক পেছনেই। আমরাও সেদিন সকালে পাখি মারতে গিয়ে অপ্রত্যাশিতভাবে সেই ভয়ঙ্কর চোরাবাড়ির সন্ধান পেয়েছিলাম। কালীঘটি মাস্টারকে সরাবার এক সম্পূর্ণ নূতন উপায় উদ্ভাবন করলেন। চমৎকার উপায়! হরিনাথ মাস্টার মরবে, অথচ কেউ বুঝতেই পারবে না যে সে মরেছে। তার ওপর সন্দেহের ছায়াপাত পর্যন্ত হবে না, বরঞ্চ খাতাগুলো অন্তর্ধানের বেশ একটা স্বাভাবিক কারণও পাওয়া যাবে। গত অবসর দিন তিনি হরিনাথকে বললেন, তুমি যদি মন্ত্রসিদ্ধ হতে চাও তো আজ রাত্রে কুড়ে ঘরে গিয়ে মন্ত্র সাধনা করো। হরিনাথ রাজি হয়ে গেল। সে বেবির খাতায় মন্ত্রটা লিখে কাগজটা ছিঁড়ে নিয়ে নিজের কাছে রাখল। রাত্রে সবাই ঘুমোলে হরিনাথ নিজের ঘর থেকে বার হলো। সে সাধনা করতে যাচ্ছে, তার জামা জুতো পরবার দরকার নেই, এমনকি সে চশমাটাও সঙ্গে নিলে না, কারণ অমাবস্যার রাত্রে চশমা থাকা না থাকা দুই সমান। কালীঘটি তাকে কুটির পর্যন্ত পৌঁছে দিয়ে এলেন। আসবার সময় বলে এলেন, যদি বাঘের ডাক শুনতে পাও ভয় পেও না, পিছনের দরজা দিয়ে বাড়ির উপর গিয়ে দাঁড়িয়েও, সেখানে বাঘ যেতে পারবে না। হরিনাথ জপে বসলো। তারপর যত সময় বাঘের ডাক শুনতে পেল, সে কি ভয়ঙ্কর ডাক তো আমরাও সেদিন শুনেছি। হিমাংশুবাবুর মতো পাকা শিকারিও বুঝতে পারেননি যে নকল ডাক। কালীঘটি জন্তু জানোয়ারের ডাক অদ্ভুত নকল করতে পারতেন। প্রথম দিন এখানে এসেই আমরা তো শেয়াল ডাকে শুনেছিলাম। বাঘের ডাক শুনে অভাগা হরিনাথ ছুটে গিয়ে বাড়ির উপর দাঁড়ালো এবং সঙ্গে সঙ্গে চোরাবাড়ির অতল গহ্বরে তলিয়ে গেল। একটা চিৎকার হয়তো সে করেছিল, কিন্তু তাও অর্ধপথে চাপা পড়ে গেল। তার ভয়ঙ্কর মৃত্যুর কথা ভাবলেও গা শিউরে ওঠে।
একটু চুপ করিয়া ব্যোমকেশ আবার বলিতে লাগিল, কালীগতি কার্য সুসম্পন্ন করিয়া ফিরিয়া আসিয়া হরিনাথের ঘর থেকে খাতা সরাইয়া ফেলিলেন। তার পরদিনই যখন হরিনাথকে পাওয়া গেল না, তখন রটিয়ে দিলেন যে খাতা চুরি করে পালিয়েছে হরিনাথ। হরিনাথের অন্তর্ধানের কৈফিয়ত বেশ ভালোই হয়েছিল, কিন্তু তবু কালীগতি সন্তুষ্ট হতে পারলেন না। কে জানে, যদি কেউ সন্দেহ করে যে হরিনাথ শুধু খাতা নিয়ে পালাবে কেন, নিশ্চয়ই এর মধ্যে কোনো গূঢ়তত্ত্ব আছে। তখন তিনি সিন্দুক থেকে 6,000 টাকাও সরিয়ে ফেললেন। এই সময় আপনার চাবি হারিয়েছিল, সুতরাং সন্দেহটা সহজেই কালীগতির ঘাট থেকে নেমে গেল। সবাই ভাবলে হারানো চাবির সাহায্যে হরিনাথই টাকা চুরি করেছে। কালীগতির ডবল লাভ হলো, টাকাও পেলেন, আবার হরিনাথের অপরাধও বেশ বিশ্বাসযোগ্য হয়ে উঠল। তারপর আমি আর অজিত এলুম। এই সময় বাড়িতে আরেকটি ব্যাপার ঘটছিল, যার সঙ্গে হরিনাথের অন্তর্ধানের কোনো সম্পর্ক নেই। ব্যাপারটা আমাদের সমাজের একটা চিরন্তন ট্র্যাজেডি। বিধবার পদস্খলন নতুন কিছুই নয়। অনাদি সরকারের বিধবা মেয়ে রাধা একটি মৃত সন্তান প্রসব করে। তারা অনেক যত্ন করে কথাটা লুকিয়ে রেখেছিল, কিন্তু শেষে আপনার স্ত্রী জানতে পারলেন। তিনি তৎক্ষণাৎ আপনাকে এসে বললেন যে এসব অনাচারী বাড়িতে চলবে না, ওদের আজই বিদে করে দাও। কেমন, ঠিক কিনা? শেষের দিকে হিমাংশুবাবু বিস্ফারিত নেত্রে ব্যোমকেশের দিকে তাকাইয়াছিলেন। এখন একবার ঘান নাড়িয়া নীরবে জানলার বাহিরে চাহিয়ে রহিলেন। ব্যোমকেশ বলিতে লাগিল, কিন্তু আপনার মনে দয়া হলো, আপনি এই অভাগী মেয়েটাকে কলঙ্কের বোঝা মাথায় চাপিয়ে তাড়িয়ে দিতে পারলেন না। এ নিয়ে আপনার স্ত্রীর সঙ্গে একটু মনোমালিন্যও হয়েছিল। যা হোক, আপনি যখন বুঝলেন যে ওরা ভ্রূণ হত্যার অপরাধে অপরাধী নয়, তখন রাধাকে চুপি চুপি তার মাসির কাছে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করলেন। পাছে আপনার আমলা বা চাকর বাকরদের মধ্যে জানাজানি হয়, এই জন্য নিজে গাড়ি চালিয়ে তাকে স্টেশনে পৌঁছে দিয়ে এলেন। অনাদি সরকারের ভাগ্য ভালো যে সে আপনার মতো মনির পেয়েছে। অন্য কোনো মালিক এতটা করতে বলে আমার মনে হয় না। সে যা হোক, এই ব্যাপারের সঙ্গে হরিনাথের অন্তর্ধানের ঘটনা জড়িয়ে গিয়ে সমস্তটা আমার কাছে অত্যন্ত জটিল করে তুলেছেন। তারপর অতি কষ্টে জ্বর ছাড়ালাম। রাধাকে দেখবার জন্য স্টেশনে গিয়ে লুকিয়ে বসে রইলাম। তার চেহারা দেখেই বুঝলুম এই ব্যাপারের সঙ্গে তার কোনো সম্বন্ধ নেই। তার ট্র্যাজেডি অন্যরকম। তখন আর সন্দেহ রইল না যে কালীগতি হরিনাথকে খুন করেছেন। লোকটি কত বড় নৃশংস আর বিবেকহীন তার জ্বলন্ত প্রমাণ পেলুম রেজিস্ট্রি অফিসে, কিন্তু তাকে ধরবার কোনো উপায় নেই। যে খাতাগুলো থেকে তার চুরি অপরাধ প্রমাণ হতে পারত, সেগুলো তিনি আগেই সরিয়েছেন। হয়তো পুড়িয়ে ফেলেছেন, নয়তো হরিনাথের সঙ্গে ওই চোরাবাড়িতেই ফেলে দিয়েছেন। কালীগতি প্রথমটা বেশ নিশ্চিন্তই ছিলেন, কিন্তু যখন অজিতের মুখে শুনলেন যে হরিনাথের মৃত্যুর কথা আমি বুঝতে পেরেছি, তখন তিনি ভয় পেয়ে গেলেন। প্রথমে তিনি আমাকে বোঝাবার চেষ্টা করলেন যে হরিনাথ মরেনি। প্রমাণস্বরূপ নিজেই কুটিরের ঘরে আগুন জ্বেলে রেখে এসে দুপুর রাত্রে আমাদের দেখালেন। আমি তখন এমন ভাব দেখাতে লাগলুম যেন তার কথা সত্যি হলেও হতে পারে। আমরা ঠিক করলুম রাত্রে গিয়ে কুড়ে ঘরে ভাড়া দেবো। তিনি রাজি হলেন বটে, কিন্তু কাউকে এই কথা বলতে বারণ করে দিলেন। আমাদের মারবার ফন্দি প্রথমে কালীগতির ছিল না। তার প্রথম চেষ্টা ছিল আমাদের বোঝানো যে হরিনাথ বেঁচে আছে, কিন্তু যখন দেখলেন যে আমরা হরিনাথের জন্য কুড়ে ঘরে গিয়ে বসে থাকতে চাই, তখন তার ভয় হলো যে এইবার তার সব কলাকৌশল ধরা পড়ে যাবে। কারণ হরিনাথ যে কুড়ে ঘরে আসতেই পারে না, কথা তার চেয়ে বেশি কে জানে। তখন তিনি আমাদের চোরাবাড়িতে পাঠাবার সংকল্প করলেন। আমিও এই সুযোগটাই খুঁজছিলাম। আমাদের খুন করবার ইচ্ছেটা যাতে তার পক্ষে সহজ হয়, সেই চেষ্টারও ত্রুটি করিনি। তান্ত্রিক এবং তন্ত্রধর্মকে গালাগালি দেওয়ার জন্য আমি তাকে অনেক কথাই বলেছিলাম। পরদিন বিকেলে তিনি আমাদের নিয়ে কুড়েঘর দেখাতে গেলেন। সেখানে গিয়ে কথা ছেড়ে বললেন, রাত্রি যদি বাঘের ডাক শুনতে পাই, তাহলে যেন বালির উপর গিয়ে দাঁড়াই। এই হলো সেদিন পর্যন্ত যা ঘটেছিল তার বিবরণ। তারপর যা যা ঘটেছে সবই আপনি জানেন। ব্যোমকেশ চুপ করিল, অনেকক্ষণ কোনো কথা হইল না। তারপর হিমাংশুবাবু বললেন, আমাকে সে রাত্রে রাইফেল নিয়ে কেন যেতে বলেছিলেন ব্যোমকেশবাবু? ব্যোমকেশ কোনো উত্তর দিল না। হিমাংশুবাবু আবার প্রশ্ন করলেন, আপনি জানতেন আমি বাঘের ডাক শুনে শব্দভেদী গুলি ছুড়ব? মৃদু ভাষায় ব্যোমকেশ মাথা নিল, বলল, সেই প্রশ্ন নিষ্প্রয়োজন। হিমাংশুবাবু, আপনি ক্ষুব্ধ হবেন না। মৃত্যুই ছিল কালীগতির একমাত্র শাস্তি। তিনি যে ফাঁসি কাঠে না ঝুলে বন্দুকের গুলিতে মরেছেন, এটা তার ভাগ্য। আপনি নিমিত্ত মাত্র। মনে আছে সেদিন রাতে আপনিই বলেছিলেন, এ টুথ ফর এ টুথ অ্যান্ড আই ফর অ্যান আই। এই সময় বাইরের বারান্দার সম্মুখে মোটর আসিয়া থামিল। পরক্ষণেই ব্যস্ত সমস্তভাবে কুমার ত্রিদি প্রবেশ করিলেন। তার হাতে একখানা খবরের কাগজ। তিনি বললেন, হিমাংশু, এসব কী কাণ্ড! দেওয়ান কালীগতি বন্দুকের গুলিতে মারা গেছেন বলিয়া কাগজখানা বাড়িয়া দিয়ে বলিতে লাগিলেন, আমি কিছুই জানতাম না। ইনফ্লুয়েঞ্জায় পড়েছিলেন, তাই কদিন আসতে পারিনি। আজ কাগজ পড়ে দেখি এই ব্যাপার। ছুটতে ছুটতে এলুন। ব্যোমকেশবাবু, কী হয়েছে বলুন দেখি। ব্যোমকেশ উত্তর দিবার আগে কাগজখানা হাতে লইয়া পড়িতে আরম্ভ করিল। তাহাতে লেখা ছিল, চোরাবাড়ি নামক উত্তরবঙ্গের প্রসিদ্ধ জমিদারি হইতে একটি শোচনীয় মৃত্যু সংবাদ পাওয়া গিয়াছে।
সোনাবাড়ির জমিদার কয়েকজন বন্ধুর সহিত রাত্রিকালে নিকটবর্তী জঙ্গলে বাঘ শিকার করিতে গিয়াছিলেন। বাঘের ডাক শুনিতে পাইয়া জমিদার হিমাংশুবাবু বন্দুক ফায়ার করেন, কিন্তু মৃতদেহের নিকট গিয়া দেখিলেন যে বাঘের পরিবর্তে জমিদারির পুরাতন দেওয়ান কারিগরি ভট্টাচার্য গুলির আঘাতে মরিয়া পড়িয়া আছেন। বৃদ্ধ দেওয়ান এই গভীর রাত্রে জঙ্গলের মধ্যে কেন গিয়াছিলেন এ রহস্য কেউ ভেদ করিতে পারিতেছে না। জমিদার হিমাংশুবাবু দেওয়ানের মৃত্যুতে বড়ই মর্মাহত হইয়াছেন। পুলিশ তদন্ত দ্বারা বুঝিতে পারা গিয়াছে যে এই দুর্ঘটনার জন্য হিমাংশুবাবু কোনো অংশেই দায়ী নহেন। তিনি যথোচিত সাবধানতা অবলম্বন করিয়াই গুলি ছুড়িয়াছিলেন। কাগজখানা রাখিয়া দিয়া ব্যোমকেশ উঠিয়া দাঁড়াইল। আলস্য ভাঙিয়া কুমার ত্রিদীপকে বলিল, চলুন এবার আপনার রাজ্যে ফেরা যাক, এখান কাজ আমার শেষ হয়েছে। পথে যেতে যেতে কালীগতির শোচনীয় মৃত্যু কাহিনী আপনাকে শোনাব। এখানেই শেষ হলো আমার গল্প। যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, নমস্কার।